ওকে। তো আমরা আজকে আমাদের এই জিএস এর যে কোর্সটা, তো সেটার আজকে আমরা 3 নাম্বার ক্লাস শুরু করব। আমাদের আজকের 3 নাম্বার ক্লাস আর আগামীকালকের যে 4 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা বেসিক্যালি কিছু ভেজিটেশন ইন্ডেক্স আছে। তো এই ভেজিগুলো আসলে আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে, তো আমরা একটু এগুলো দেখার চেষ্টা করব। তো আজকের যে ক্লাসটা থাকবে, এটা আমরা মোটামুটি থিওরিটিক্যাল পড়াশোনাগুলো বুঝবো যে কিরকম করে কাজ করে, হ্যাঁ, ব্যান্ড কি জিনিস বা ব্যান্ড দিয়ে আমরা কিভাবে এগুলো কাজে লাগাই। হ্যাঁ, তো আমরা শুরু করি। আচ্ছা, আমার এখানে আমি যে পিডিএফটা অন করে রাখছি, এটা কি সবাই দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করবা। ভাই, দেখা যাচ্ছে না এখনো। দেখা যাচ্ছে না? না ভাই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আমার পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। ওকে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে ভেজিটেশন ইন্ডেক্স। তো ভেজিটেশন ইন্ডেক্স আসলে জিনিসটা কি? আমাদের এই যে স্যাটেলাইট বা হচ্ছে আমাদের যেরকম করে আমরা রে গুলোকে ক্যাপচার করি, গতদিন সাকিব অলরেডি আলোচনা করছে। তো একটু যদি আমরা দেখি, তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে সূর্যটা আছে, তো সেই সূর্য থেকে মেইনলি যে রে গুলো আছে বা এগুলো কি করে আমাদের আর্থ সারফেসে আসে, এবং আর্থ সারফেসে এগুলো কিছুটা রিফ্লেক্ট হয়। সবগুলো আসলে রিফ্লেক্ট হয় না। তো আমাদের আর্থ সারফেসে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যেমন গাছ থাকতে পারে, পানি থাকতে পারে, ঘাস থাকতে পারে, কোথাও কোথাও বিল্ডিং আছে, আবার কোথাও কোথাও আমাদের খালি মাটি আছে। তো দেখা যাচ্ছে এই সূর্য থেকে যখন এই রশ্মিগুলো বা রে গুলো এগুলো এসে এগুলোতে হিট করে, হিট করার পরে এগুলোর সারফেসে কিছু পরিমাণের রে ওরা নিজের ভিতরে শোষণ করে নেয়, বা কিছু পরিমাণে রে ওরা অ্যাবজর্ব করে নেয়। এখন যখন কিছু পরিমাণে রে অ্যাবজর্ব করে নেয়, এরপরে বাকি যেটুকু রে থাকে এই সবগুলো রে কে ওরা রিফ্লেক্ট করে দেয়। আসলে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে সারফেস আছে, তো তার আসলে একটা অ্যাবিলিটি আছে যে সে এই পর্যন্ত রেটাকে যদি নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলতে পারে, তাহলে হয়তো সেই জিনিসটা দেখা যাইতে পারে। বাকি যে অংশগুলো আছে এগুলো সে কি করে সাধারণত রিফ্লেক্ট করে ফেলে। এখন এই যে সূর্য থেকে যে রে গুলো আসতেছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই রে গুলো যখন রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে আলটিমেটলি যে স্যাটেলাইট গুলো আছে সেই স্যাটেলাইট গুলো এই রিফ্লেক্টেড রে গুলোকে ক্যাচ করতে পারে। এখন এই রে গুলো যখন পৃথিবীতে কোনো একটা সারফেসে হিট করে, তখন সে একটা ওয়েভ লেন্থ নিয়ে আসে, বা হচ্ছে সে কিছুটা এরিয়া বা কিছু পরিমাণ নিয়ে এসে আসে। এখন যখন সে একটা সার্টেন পরিমাণ নিয়ে আসে, এরপরে কিছু পরিমাণের রে যখন দিচ্ছে, তার মানে যতটুকু রের পরিমাণ বা ডেনসিটি বা হচ্ছে অ্যামাউন্টটা আসতেছে, সে পুরো অ্যামাউন্টটা আসলে রিফ্লেক্টে চলে যেতে পারছে না। এই যে কিছু পরিমাণে অ্যাবজর্পশন করতেছে এবং কিছু পরিমাণে রিফ্লেক্ট করতেছে, তো এটার উপর বেসিস করে আমরা রিফ্লেক্টেন্স বলে একটা কথা বলি। তো আলটিমেটলি আমরা এই রিফ্লেক্টেন্স দিয়েই আমরা বাকি যে আজকের ভেজিটেশন ইন্ডেক্সের কাজগুলো এগুলো আমরা দেখার চেষ্টা করব। আসলে রিফ্লেক্টেন্স জিনিসটা কি? রিফ্লেক্টেন্স বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমরা যদি দেখি যে সূর্য যেটা আছে, সূর্য থেকে কিন্তু আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক যে এনার্জিটা আছে ব্যান্ড আকারে বা হচ্ছে এগুলো কি করে তারা পাস করে। এই পাস করা রে গুলো যখন আর্থ সারফেসে কোনো একটা স্ট্রাকচারে হিট করে, তখন দেখা যায় এই ইনকামিং এনার্জি গুলো কিছু পরিমাণে শোষণ হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, এবং বাকি যেগুলো আছে সেগুলো কি করে আবার রিফ্লেক্ট করে যায়। যখন রিফ্লেক্ট করে যায় তখন স্যাটেলাইট যে আমাদের গুলো আছে, এই স্যাটেলাইট গুলো কি করে এই এনার্জি গুলোকে সে কিছু স্পেকট্রাল ব্যান্ড হিসেবে কাউন্ট করে। অর্থাৎ ধরো কোনো একটা রে এসে পড়ছে, তো সেই রেটা যেমন একটা অ্যামাউন্টে আসছে, ঠিক তেমনি ওই রের কিন্তু একটা সার্টেন ওয়েভ লেন্থ আছে। তো এই যে ওয়েভ লেন্থ গুলো আছে, সেই ওয়েভ লেন্থের উপর বেসিস করে স্যাটেলাইট যেটা আছে সেই স্যাটেলাইটটা কি করে এগুলো ক্লাসিফাই করে ফেলে যে এটা আসলে কি রেড, নাকি এটা গ্রিন, নাকি এটা ব্লু, নাকি এটা এনআইআর। তো এগুলো যখন ক্লাসিফাই করে ফেলে, এরপর কি করতেছে, ওই যে কিছু পরিমাণে ব্যান্ড সে রিফ্লেক্ট করে দিচ্ছে এবং কিছু পরিমাণে ব্যান্ড সে নিজের ভিতর শোষণ করে নিচ্ছে। তো এইটার একটা রেশিও আছে, সেই রেশিওটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্টেন্স। রিফ্লেক্টেন্স মেইনলি কি জিনিস? যে রিফ্লেক্টেড এনার্জি ডিভাইডেড বাই ইনকামিং এনার্জি। এখন তাহলে আমি যদি একটু বলার চেষ্টা করি যে ধরে নিচ্ছি সূর্য থেকে আমার কোনো একটা গাছের উপরে 50 ওয়েবার পার মিটার স্কোয়ার একটা ব্যান্ডের বা আমার কিছু পরিমাণে রে আসছে। এখন এর ভিতরে থেকে গাছ কি করছে, ধর 40টা সে বা 40 ওয়েবার পার মিটার স্কোয়ার সে শোষণ করে নিছে। তাহলে বাকি যে 10 আছে সেই 10টা সে আসলে রিফ্লেক্ট করে দিছে। তাহলে এই যে রিফ্লেক্ট করে দিছে কত, 10, এবং আমার কাছে মোটে আসছিল কত, 50। তাহলে এই যে 10 ডিভাইড বাই 50 যে রেশিওটা, সেই রেশিওটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্টেন্স।
এখন এই যে রিফ্লেক্টেন্স যে জিনিসটা আল্টিমেটলি আমাদের যে ভেজিটেশন ইন্ডেক্সের ক্যালকুলেশন গুলো আছে এগুলো আমরা রিফ্লেক্টেন্স ইউজ করে থাকি। তো রিফ্লেক্টেন্স ইউজ করে কেমন করে করা হয়ে থাকে? ধরো যখন এনার্জিটা আসতেছে ইনকামিং এনার্জি, তো ওইটার একটা ইউনিট আছে। আবার এটা যখন রিফ্লেক্ট হয়ে যাচ্ছে তো ওইটারও একটা ইউনিট আছে। এখন আমি যখন এই রিফ্লেক্টেড এবং অ্যাবজর্বড দুইটার আমি একটা রেশিও করতে যাচ্ছি, তো তখন দেখা যাচ্ছে আমার যে রিফ্লেক্টেন্সটা পাচ্ছি তো এটার আলটিমেটলি কোনো ইউনিট থাকতেছে না। তো এটা জাস্ট একটা নরমালাইজড ডিজিটে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ধরো আমাদের প্রয়োজন পড়লো যে আমাদের এই যে এরিয়াটা আছে চিটাগাং ইউনিভার্সিটি, ধরে নিচ্ছি আমাদের ফরেস্ট্রি। তো আমি এখন চিন্তা করতেছি যে এই ফরেস্ট্রিতে কতগুলো গাছ আছে বা কি পরিমাণে গাছের কভার আছে। তো আমরা কি পরিমাণে গাছের কভারটা যখন চিন্তা করতে যাব, তো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে যে সূর্যের আলোটা এসে প্রথমে যে গাছের পাতা আছে, তো গাছের পাতা এটা হিট করতেছে। গাছের পাতা হিট করার পরে গাছের পাতা কি করতেছে, কিছু পরিমাণে এনার্জি নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাকি এনার্জিটাকে সে বাইরে বের করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি একটা রিফ্লেক্টেন্স পাচ্ছি। এখন এই রিফ্লেক্টেন্স এটা কিন্তু শুধুমাত্র একটা রে এর জন্য হয় না, অর্থাৎ এটা শুধুমাত্র রেড এর জন্য বা শুধুমাত্র গ্রিন এর জন্য বা শুধুমাত্র ব্লু এর জন্য হয় না। হ্যাঁ, তো এখন এটা কি হয়, মাল্টিপল স্পেকট্রামের জন্য হইতে পারে। অর্থাৎ একই টাইমে গ্রিনের জন্য হচ্ছে, একই টাইমে রেড এর জন্য হচ্ছে, সেম টাইমে ব্লু এর জন্য হচ্ছে, সেম টাইমে এনআই এর জন্য হচ্ছে। তো তখন আমরা কি করি, এই ভেজিটেশন ইন্ডেক্সে আলটিমেটলি এই যে আমরা কিছু রিফ্লেক্টেন্স পাচ্ছি, এই রিফ্লেক্টেন্স গুলো থেকে আমরা একটা রেশিও বের করার চেষ্টা করি। তো সেই রেশিওর আবার বেশ কিছু কথাবার্তা আছে। তো সেটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে এখানকার আসলে ঘটনাটা কি। তো এখানে বলতেছে যে ভেজিটেশন ইন্ডেক্স যেগুলো সেগুলো আসলে ম্যাথমেটিক্যাল কম্বিনেশন। আমরা এতক্ষণ যেটা বোঝার চেষ্টা করছি কিসের জন্য, যেটা হচ্ছে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স আছে, সেই রিফ্লেক্টেন্সের আমরা রিফ্লেক্টেন্সটা বুঝে আসছি যে কতটুকু আর নিচ্ছে আর কতটুকু সে বের করে দিচ্ছে। এখন এগুলোর উপর বেসিস করে আমরা কি করতেছি, একটা রেশিও তৈরি করতেছি। রেশিও তৈরি করে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করতেছি। যে দেখা যাচ্ছে আমার কাছে যে রেশিওটা আসতেছে সেই রেশিওটা সামহাও মাইনাস চলে আসছে। তো যখন রেশিওটা আমি মাইনাসের দিকে পাচ্ছি তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এটার জন্য ঘটনা এটা। দেখা যাচ্ছে আমি মাইনাস থেকে একটু বেশি জিরো পাচ্ছি, তো তখন বলতেছি আচ্ছা ঠিক আছে ঘটনা এইটা। আবার যখন আমি দেখছি জিরোর থেকে উপর দিকে পাচ্ছি তো তখন আমি বলতেছি ঘটনা আসলে এটা। তো আলটিমেটলি কি হয়, এই যে আমাদের যে রে গুলো আসতেছে, এখন আমরা যদি চেষ্টা করতাম ডিরেক্ট রেটাকে আমরা ক্যাচ করব এবং এই রেটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব যে এটার ওয়েভ লেন্থ কত বা এটা কি পরিমাণে আসছে। তো এই ক্যালকুলেশন গুলো যদি আমরা করতে যেতাম এটা আমাদের জন্য কমপ্লেক্স হয়ে যেত। তো এই কারণে আমরা কি করতেছি, স্যাটেলাইট যখন এই কাজটা করেই ফেলতেছে তখন আমরা স্যাটেলাইট থেকে কিছু ইমেজ নিচ্ছি এবং সেই ইমেজটাকে আমরা বেশ কিছু প্রসেসিং এর মাধ্যমে আমরা এই একটা ভ্যালুতে কনভার্ট করে আমরা সেখানে দেখতেছি এবং যখন আমরা ভ্যালুতে কনভার্ট করে ফেলতে পারছি তখন আমরা আসলে বুঝতে পারছি ওকে ঠিক আছে এরকম ঘটনা ঘটতেছে। এখন এখানে একটা কথা আছে যে এই যে ভেজিটেশন ইন্ডেক্স যেগুলো আছে এগুলো উদ্ভিদের বেশ কিছু জিনিসের উপরে খুবই সেনসিটিভ থাকে, যেমন হচ্ছে ক্লোরোফিল কন্টেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে ক্লোরোফিল সাধারণত পাতার ভিতরে থাকে। তো এই ক্লোরোফিলের আবার একটা বৈশিষ্ট্য আছে। এই ভদ্রলোক আমাদের যে রেড ব্যান্ড এবং হচ্ছে যে ব্লু ব্যান্ড আছে এই দুইটা ব্যান্ডকে ও খুব নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলতে পারে। অর্থাৎ যতটুকু রেড ব্যান্ড বা ব্লু ব্যান্ড ওর কাছে আসে ও তার ম্যাক্সিমামটাই নিজের ভিতরে আয়ত্ত করে ফেলতে পারে এবং যখন এটাকে আবার রিফ্লেক্ট করার চেষ্টা করে, হয়তো ধরে নাও যে ৫০ ইউনিট পরিমাণে রেড ব্যান্ড পাতায় আসছে। এখন এখান থেকে গাছ হয়তো বা ৪৮ ইউনিট রেড ব্যান্ডটাকে নিজের ভিতরে নিয়ে ফেলছে। বাকি যে ২ ইউনিট আছে সেই ২ ইউনিটটাকে সে রিফ্লেক্ট করে ফেলছে। তাহলে এখন এই যে সে কি করতেছে, বেশি পরিমাণে নিজের ভিতরে অ্যাবজর্ব করতেছে এবং খুবই অল্প পরিমাণে রিফ্লেক্ট করে দিচ্ছে। তো তখন দেখা যাচ্ছে রেড ব্যান্ডের ক্ষেত্রে ওর রিফ্লেক্টেন্স এর ভ্যালুটা খুবই কম হয়ে যাচ্ছে। কেন কম হয়ে যাচ্ছে? যে ফর এক্সাম্পল ও কি করলো, ৫০ টা আসছে এবং তার ভিতরে সে ৪৮ টা নিজের ভিতরে নিয়ে নিচ্ছে। তাহলে সে রিফ্লেক্ট করতেছে কয়টা? ২ টা। তাহলে আসছে ৫০ টা এবং রিফ্লেক্ট করতেছে ২ টা। তো এটা থেকে যখন আমি রেশিও দেখব, সেই রেশিওটা দেখা যাবে আল্টিমেটলি খুবই ছোট একটা রেশিও আসবে। তাহলে এই যে রেড এর ক্ষেত্রে যে রিফ্লেক্টেন্স এর ভ্যালু কিন্তু অনেক কমে গেল। আবার সেম কাহিনী ঘটে ব্লু এর ক্ষেত্রেও। ব্লু এর ক্ষেত্রেও দেখা যায় যে রিফ্লেক্টেন্স এর যে ঘটনাটা এটা অনেকখানি কমে যায়। কিন্তু আবার জিনিসটা ঠিক ভাইস ভার্সা ঘটে হচ্ছে এনআইআর এর ক্ষেত্রে, যেটাকে আমরা নিয়ার ইনফ্রারেড রে বলি। তো দেখা যাচ্ছে হয়তোবা এখানে ৫০ টা রে আসছে, তো এই ৫০ টার ভিতরে তারা দেখা যায় খুবই কম পরিমাণে শোষণ করে। হয়তোবা দেখা যাচ্ছে সে ২ টা বা ৩ টা শোষণ করছে বা ২ টা বা ৩ টা অ্যাবজর্ব করছে। তাহলে সে বাকি যে রিফ্লেক্ট করে দিচ্ছে কয়টা? ৪৮ টা। তো তখন দেখা গেছে 48 ডিভাইড বাই 50, তার মানে এখানকার যে রেশিওটা আসবে সেই রেশিওটা কিন্তু অবশ্যই বেশি আসবে। তো আমাদের এখানে মেইনলি প্রিন্সিপাল যেটা কাজ করে, দেখো যদি হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে ভেজিটেশন থাকে অর্থাৎ বেশি পরিমাণে ক্লোরোফিল থাকবে। তো যত বেশি পরিমাণে ক্লোরোফিল থাকবে ওরা তত বেশি পরিমাণে আমার যে রেড এবং ব্লু ব্যান্ড আছে এটাকে ওরা নিজের ভিতরে অ্যাবজর্ব করবে। তো যেহেতু নিজের ভিতরে বেশি অ্যাবজর্ব করবে সুতরাং ওরা এটাকে যখন রিফ্লেক্ট করবে তখন খুবই কম পরিমাণে রিফ্লেক্ট করবে। সো ঘটনাটা কি হবে তখন এরকম হবে। তখন দেখা যাবে রেড এবং ব্লুর ক্ষেত্রে রিফ্লেক্টেন্স এর মানটা অনেক কমে যায়।
আবার ভাইস ভার্সাতে যদি এখানে অনেক বেশি পরিমাণে আমার লিফ থাকে, তার মানে অনেক বেশি পরিমাণে ক্লোরোফিল আছে, এবং অনেক বেশি পরিমাণে ক্লোরোফিল আছে মানে সে কি করবে, অনেক বেশি পরিমাণে এনআইআর যেটা আছে সেটাকে রিফ্লেক্ট করে দিবে। ধরো 50টা আসছে এনআইআর, সে 50টার ভিতরে সে 48টাকে রিফ্লেক্ট করে দিছে। তার মানে যতটুকু ইনপুট হইছে সেই ইনপুটের তুলনায় যে রিফ্লেকশন হচ্ছে সেটা আরো বেশি পরিমাণে হচ্ছে। তো যার কারণে দেখা যায় তখন এটা রেশিওটা বেড়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে কোনো একটা জায়গাতে খুবই ভালো পরিমাণে ভেজিটেশন আছে বা অনেক বেশি পরিমাণে ক্যানোপি কভার আছে, এটা বোঝার বুদ্ধি কি, সে কি করবে, রেড এবং ব্লুর ক্ষেত্রে রিফ্লেক্টেন্সের ভ্যালুটা অনেক কম হবে এবং এনআই এর ক্ষেত্রে রিফ্লেক্টেন্সের ভ্যালুটা অনেক বেশি হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, আমার জি কথা ভাই। কি শোনা যাচ্ছে? একটু তোমরা রেসপন্স করবে যে কথা শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আমি এতটুকু যা বলছি এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। এখন এই জিনিসটা আমরা বললাম কার ক্ষেত্রে? এই জিনিসটা আমরা বললাম হচ্ছে যেখানে আমাদের অনেক বেশি ভেজিটেশন আছে, সেই অনেক বেশি ভেজিটেশনের জায়গার ক্ষেত্রে বললাম। এখন হোয়াট ইফ এখন এখানে আমার কাছে খুবই কম ভেজিটেশন আছে। তো একদম আমরা ধরে নিচ্ছি ভেজিটেশন নাই এমন একটা জায়গায়, যে পানি। ঠিক আছে? তো পানির ক্ষেত্রে আবার জিনিসটা ঠিক উল্টা ঘটনা ঘটে। পানির ক্ষেত্রে যে রেড এবং ব্লু ব্যান্ড আছে, এই রেড এবং ব্লু ব্যান্ডটাকে পানি খুব বেশি পরিমাণে শোষণ করতে পারে না। অর্থাৎ ধরো পানির ক্ষেত্রে 50টা যদি রেড ব্যান্ড আসে, তাহলে দেখা যাবে সে ওখান থেকে 48টাকে সে হয়তো রিফ্লেক্ট করে দিতে পারে। তো তখন দেখা যাবে যে রেডের জন্য আমাদের যে রিফ্লেক্টেন্স এর ভ্যালুটা, সেই রিফ্লেক্টেন্স এর ভ্যালুটা অনেক বেশি থাকে। কিন্তু আমাদের যে এনআইআর আছে, এনআইআরটা কিন্তু পানিতে আবার খুব ভালো পরিমাণে শোষণ হয়ে যায়। ঠিক আছে? খুব বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায়। তো তখন দেখা যায় ওরা এনআইআর কে রিফ্লেক্ট করে কম। অর্থাৎ সেখানে দেখা যাবে যে এনআইআর যে রিফ্লেক্টেন্সটা সেটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে পানির ক্ষেত্রে দেখা যাবে রেডের ক্ষেত্রে যে অ্যাবজর্বেন্স বা রেডের ক্ষেত্রে যে রিফ্লেক্টেন্স, এই রিফ্লেক্টেন্স এর ভ্যালুটা অনেক বেশি থাকবে, এবং এনআইআর এর ক্ষেত্রে যে রিফ্লেকশন বা রিফ্লেক্স এটার ভ্যালুটা অনেক কম থাকবে। তো আমরা এরকম করে এগুলোকে বিভিন্ন ভাগ করতে পারি, যে পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম পুরো নেগেটিভ পোর্শনের দিকে চলে যায়। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যখন পানি থেকে ধীরে ধীরে আমরা উপর দিকে যাচ্ছি, যেমন শুধুমাত্র সয়েল, একদম বেয়ার সয়েল, ফাঁকা মাটি, তখন সেই ক্ষেত্রে হয়তো বা এই রিফ্লেক্টেন্সের ভ্যালুটা আরেকটু বাড়ে। ঠিক আছে? বা রেশিও যেটা বলতেছি, রেশিওর ভ্যালুটা আরেকটু বাড়ে। এরপরে যখন হচ্ছে আমার মোটামুটি একটা স্পার্স ভেজিটেশন আছে, যে অনেক পুরোটাই প্রায় মোটামুটি খালি মাঠ, এর ভিতরে অল্প কিছু ঘাস টাস আছে বা ধরো কোনো ফসলের জমি আছে, বা অল্প কিছু একটা দুইটা গাছপালা আছে, সেই ক্ষেত্রে ভ্যালুটা আরেকটু বেড়ে যায়। এখন দেখা যায় আবার যদি আমরা মডারেট ভেজিটেশনের কথা বলি, যে আসলে খুব বেশি পরিমাণে ঘন ক্যানোপি কভার নাই, কিন্তু যে পরিমাণে ক্যানোপি কভার আছে মোটামুটি চলে, তো সেক্ষেত্রে দেখা যায় এই রেঞ্জটা আরেকটু বেড়ে যায়। এবং যখন দেখা যায় খুবই ডেন্স ফরেস্ট, তো তখন দেখা যাচ্ছে রেডের ক্ষেত্রে যে রিফ্লেকশন বা হচ্ছে আমরা যেটা দেখতেছি রিফ্লেক্টেন্স, এই ভ্যালুটা অনেক বেশি থাকে। তো তখন দেখা যায় ওই ক্ষেত্রে বিষয়টা আরেকটু অন্যরকম হয়। তো আমাদের এইটার ক্ষেত্রে আমরা প্রিন্সিপালটাকে বলার চেষ্টা করতেছি। দেখো কি বলতেছে, যে হেলদি ভেজিটেশন যেগুলো আছে সেগুলো কি করে, ভিজিবল লাইটটাকে অ্যাবজর্ব করে। যত বেশি পরিমাণে ভিজিবল লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে ফটোসিনথেসিসের জন্য, এই নিয়ার ইনফ্রারেডটাকে কি করতে পারে, তত বেশি রিফ্লেক্ট করতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেইনলি জিনিস, যে কি করবে, যেখানে হেলদি ভেজিটেশন বা ভেজিটেশন বেশি থাকবে, সেখানে ভিজিবল রেগুলোকে সে কি করবে, খুব ভালো পরিমাণে অ্যাবজর্ব করতে পারবে, এবং এনআইআর যেগুলো আছে সেগুলোকে খুবই স্ট্রংলি সে রিফ্লেক্ট করবে। তো এইটার উপর ক্যালকুলেট করে আমাদের যে ভেজিটেশন ইন্ডেক্স গুলো আছে, আমরা এগুলো মেইনলি ক্যালকুলেট করতে থাকি। আচ্ছা, হুম, এগুলো আমরা একটু করে পড়ে ফেলছি। যে দেখো, আহ, এটা আমরা অলরেডি বলে ফেললাম কিরকম করে কাজ করতেছে। আচ্ছা, এই যে এখন দেখো স্পেকট্রাল বিহেভিয়ার অফ আর্থ সারফেস, যেটা আছে কি বললাম, যে যদি সারফেসটা আমার হেলদি ভেজিটেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে রেডের যে রিফ্লেক্টেন্সটা এটা খুবই কম থাকবে, লো থাকবে। কেন কম থাকবে? আমি কি বলছিলাম, যে এটার ক্ষেত্রে ধরো আমার রেডের ক্ষেত্রে ইনকামিং যেটা আছে, সে ইনকামিং ধরো হচ্ছে 50টা। ঠিক আছে? ইনকামিং হচ্ছে 50টা। এখন যেহেতু হেলদি ভেজিটেশন, তার মানে ও কি করবে, ও রেটটাকে অনেক বেশি পরিমাণে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিবে, তার মানে রিফ্লেক্ট করবে কম। তাহলে ধরো রিফ্লেক্ট করছে 2টা, তাহলে এটার ক্ষেত্রে যে রেশিওটা, সেই রেশিওটা দেখা যায় অনেক বেশি পরিমাণে কমে যায়। কিন্তু আবার যদি আমি এনআইআর এর কথা চিন্তা করি, ধরো সেম আমার কাছে আসছে 50টা, কিন্তু ওর ভিতর কি করছে, সে 48টাকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিছে, বাকি যে 2টা আছে সেই 2টাকে সে কি করছে, পাঠাই দিছে। তো তখন দেখা যায় এই জিনিসটা আবার অন্যরকম হয়ে যায়, ঠিক উল্টা। আচ্ছা, তো এখন আমাদের যে ওই যে যেগুলো বললাম, যে স্ট্রেসড ভেজিটেশন, হ্যাঁ, তারপর বেয়ার সয়েল, ওয়াটার, এদের ক্ষেত্রে জিনিসগুলো এরকম কনসিকুয়েন্সলি চেঞ্জ হতে থাকে। আচ্ছা, এখন এই যে ভেজিটেশন গুলো আছে, ভেজিটেশন গুলোর ক্ষেত্রে কি হয়, যেটা বললাম যে ভিজিবল লাইট যেটা আছে, এগুলো ক্লোরোফিল কি করে খুব ভালো করে ফটোসিনথেসিসের জন্য অ্যাবজর্ব করে ফেলতে পারে। ঠিক আছে? এখন যেখানে ডেন্স ভেজিটেশন থাকবে, হেলদি ভেজিটেশন থাকবে, এই জায়গাতে রেড এবং ব্লু যে লাইট গুলো আছে বা ব্যান্ড গুলো আছে, এগুলো কি করবে, খুব ভালো পরিমাণে অ্যাবজর্ব হবে।
এখন গ্রিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? গ্রিন হচ্ছে এমন একটা জিনিস, গ্রিন আসলে মানে যে লাইটটা গ্রিন আসে এটা আসলে উদ্ভিদ নিজের ভিতরে খুব বেশি খাইতেও পারে না, আবার এটাকে খুব একদম বেশি পরিমাণে যে রিফ্লেক্ট করে ফেলে এমন না। তবে যতটুকু সে নিজেকে অ্যাবজর্ব করতে পারে তার থেকে বেশি পরিমাণে সে রিফ্লেক্ট করতে পারে। এবং এই বেশি পরিমাণে রিফ্লেক্ট করার কারণে সাধারণত আমরা যে গাছের পাতাগুলোকে আমরা সবুজ দেখে থাকি। আবার বিভিন্ন অন্যান্য পাতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে। সবার ক্ষেত্রে আসলে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকে এমন না। কারো ক্ষেত্রে ক্রোমোপ্লাস্ট থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় সবুজ ছাড়াও অন্যান্য রঙও থাকে। তো তখন দেখা যায় ওই যে কালারের রংটা থাকে তখন সেইটার যে কালারটা সেই কালারটাকে ওরা একটু বেশি পরিমাণে রিফ্লেক্ট করে দেয়। তখন গাছের পাতাটা দেখতে অন্যরকম লাগে। আমাদের ইফেসকোতে যে প্রশাসনিক ভবন আছে ওখানে গেলে আমরা দেখতে পাবো কয়েকটা গাছের পাতা মোটামুটি একটু লালচে ধরনের। দেখি একদম প্র্যাকটিক্যালি দেখা যায় ওটা প্রায় লালচে ধরনের। কেন? কারণ ওইটার ভিতরে হয়তো ক্লোরোপ্লাস্টের থেকে ক্রোমোপ্লাস্টের একটা ইফেক্ট আছে। তো যার কারণে দেখা যাচ্ছে ওইখানে লাল রংটা শো হচ্ছে। আচ্ছা, এরপরে এনআইআর যেটা আছে সেই এনআইআর এর ক্ষেত্রে কি হবে? আমাদের লিফের যে ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ আমাদের যে ক্লোরোফিলটা সেটা মেইনলি এটাকে খুব ভালো পরিমাণে রিফ্লেক্ট করতে পারে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড। শর্ট ওয়েভ ইনফ্রারেড এর ক্ষেত্রে বিষয় হচ্ছে যে নিচে ছবিটার দিকে একটু তাকালে দেখতে পারবা যে এই যে এই শর্ট ওয়েভ ইনফ্রারেড যেটা আছে কয়েকটা জিনিস, যেমন হচ্ছে একটা পাতার ভিতরে যে ওয়াটার কনটেন্টটা এবং এই লিফের যে বায়োকেমিক্যালস গুলো আছে কি কি, যেমন হচ্ছে প্রোটিন, লিগনিন, সেলুলোজ, এই টাইপের যে একদম খুবই মাইক্রো কেমিক্যালস গুলো বা হচ্ছে মাইক্রো স্ট্রাকচারস গুলো, এই স্ট্রাকচারস গুলো কি করতে পারে? শর্ট ওয়েভ যে ইনফ্রারেড গুলো আছে এগুলোকে খুব ভালো করে রিফ্লেক্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন নন ভিজিটেটিভ পার্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রায় মোটামুটি বলে আসছি। এখন এই যে এখানে একটা ফিগার আছে, আমরা এই ফিগারটা একটু দেখার চেষ্টা করি। তো এইখানে দেখো এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার ভিজিবল লাইট অর্থাৎ রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এখন এইখানটাতে মেইনলি এই ব্লু এবং হচ্ছে যে রেড জায়গাটা, এটা কি করতে পারে? আমাদের যে সবুজ পাতার যে ক্লোরোফিল আছে ফটোসিনথেসিসের জন্য এই জিনিসগুলোকে ওরা শুধুমাত্র অ্যাবজর্ব করে, বেশি পরিমাণে অ্যাবজর্ব করে। আবার যদি আমরা কি করি এটাকে আরেকটু মাইক্রো লেভেলে দেখি সেল স্ট্রাকচারের ক্ষেত্রে, তখন দেখা যায় সেল স্ট্রাকচারে যে কি হয়, আমাদের যে এনআইআর গুলো আছে বা আমাকে নিয়ার ইনফ্রারেড রে যেটা বলি, সেটা কি করে খুবই হাই পরিমাণে সেগুলোকে রিফ্লেক্ট করে দেয়। অর্থাৎ যত বেশি ক্লোরোফিল বা যত বেশি লিফ মাইক্রোস্ট্রাকচার লিফের জিনিসপত্র থাকবে তত বেশি পরিমাণে নিয়ার ইনফ্রারেডটা কি হবে? আমাদের রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে? যার ফলে আমার যে রিফ্লেক্টেন্সের ভ্যালুটা এটা কি করতে থাকবে? বাড়তে থাকবে। ঠিক আছে? তো এই যে এতটুকু পর্যন্ত আমি যা কিছু বলছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাইলে আমরা নেক্সট এ যেয়ে বুঝতে পারবো আসলে আমরা এই ইনডেক্স গুলো কিভাবে কাজ করে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখবো ব্যান্ড। ঠিক আছে? যে আসলে আমরা ব্যান্ড নিয়ে যে এত কথাবার্তা বা ব্যান্ড নিয়ে আমাদের এত কাজ, হ্যাঁ? তো এই যে ব্যান্ড যেটা আছে, তো এই ব্যান্ড গুলো সাকিব তোমাদেরকে ফার্স্ট লেকচারে বলছিল যে আমরা কি করতে পারি, ব্যান্ড গুলোকে ক্যাপচার করার জন্য আমাদের কাছে বেশ কিছু স্যাটেলাইট আছে। তো সেই স্যাটেলাইটের ভিতরে খুবই ওয়েলি অ্যাকসেপ্টেড এবং খুব বেশি পরিমাণে বা মোটামুটি এগুলোই আমরা ইউজ করে থাকি দুইটা, সেটা হচ্ছে একটা সেন্টিনেল, ঠিক আছে? এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডসেট। ওকে, তো এই যে সেন্টিনেল যেটা আছে, সেন্টিনেলটা আলটিমেটলি ল্যান্ডসেটের তুলনায় কম্পারেটিভলি খুবই লেটেস্ট। তো সেন্টিনেল এই যে আমার স্যাটেলাইটটা আছে, এটা এখানকার, এটা মোটামুটি 2015 সাল থেকে জার্নি শুরু করছে এবং এটা প্রেজেন্ট পর্যন্ত বা এখনো কন্টিনিউয়াসলি এখান থেকে এই ইমেজটা পাঠাচ্ছে। এবং আমাদের যে ল্যান্ডসেটটা আছে, তো সেই ল্যান্ডসেটটা 1972 সালের দিকে এটা প্রথম স্টার্ট করা হয়েছিল এবং এদের কাছে 2021 সাল পর্যন্ত খুবই ভালোভাবে ডাটা আছে। কারণ আমাদের কাছে এরপরে যে ডাটাগুলো কাজ করতে যাচ্ছি তো সেগুলোর জন্য আমরা সবসময় জন্য প্রেফার করছি সেন্টিনেল যে ব্যান্ডটা আছে সেন্টিনেলটা। কেন? কারণ এই যে স্যাটেলাইটটা এটা কম্পারেটিভলি আরেকটু বেশি আপগ্রেড। তো আমাদের যদি 2015 সাল থেকে বর্তমান পর্যন্ত বা রানিং প্রেজেন্ট যেটা চলতেছে এই পর্যন্ত আমরা কোনো ডাটা নিয়ে কাজ করতে চাই বা কোনো একটা ইমেজ বা কোনো হচ্ছে ব্যান্ড নিয়ে কাজ করতে চাই, তবে সেই ক্ষেত্রে আমাদের প্রেফারেবল থাকবে হচ্ছে সেন্টিনেল যে টু ইয়েটা আছে সেটা। এবং যদি আমাদের কোনো কাজের জন্য 2015 সালের আগে কোনো ডাটা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি ল্যান্ডসেট। এখন সাকিব তোমাদেরকে ওইদিন বলছে যে এদের বেশ কিছু পরিমাণে ব্যান্ড থাকে। এই ব্যান্ডগুলোর ভিতরে আসলে আমাদের এই ভেজিটেশন ইন্ডেক্সের এই পোর্শনটা কভার করার জন্য আমাদের সবগুলো ব্যান্ডের কোনো প্রয়োজন নাই। আমাদের মোটামুটি ভাবে যে কয়টা ব্যান্ড আমি হাইলাইট করে রেখে দিয়েছি শুধুমাত্র এই কয়টা ব্যান্ড নিয়ে আমরা কাজ করব। তো দেখো এই যে আমাদের সেন্টিনেল যে 2 যেটা আছে স্যাটেলাইটটা, এই সেন্টিনেল 2 এর জন্য যখন ব্লু লাইটটা সে অ্যাবজর্ব করে বা রিফ্লেক্ট যতটুকু হচ্ছে সেটা যখন ক্যাচ করে, তো সেটার জন্য যে নেমটা ব্যান্ডের যে নাম্বারটা সে ব্যান্ডের নাম্বার ওর জন্য হচ্ছে B2। অর্থাৎ ও যে ব্লুটা সে ব্লুটাকে ও B2 হিসেবে কাউন্ট করে। ঠিক আছে? এখন এই রেজোলিউশন হচ্ছে 10 মিটার। রেজোলিউশন নিয়ে সাকিব তোমাদেরকে ওর আগে প্রথম ক্লাসে কথা বলছিল গ্রিড নিয়ে, তোমাদের আশা করি মনে আছে। হ্যাঁ? আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে B3। B3 হচ্ছে কি আমাদের গ্রিন লাইট। ঠিক আছে? যে গ্রিন যে কালারের লাইটটা আমাদের আর্থে আসতেছে এবং যেটা রিফ্লেক্ট হচ্ছে। এরপর B4 এ আছে সেটা হচ্ছে রেড। তাহলে আমাদের সেন্টিনেলের জন্য যে ভিজিবল রেঞ্জটা অর্থাৎ আমাদের রেড, গ্রিন এবং ব্লু যেটাকে আমরা RGB বলি। তো এগুলোর জন্য আমাদের যে ব্যান্ডের নাম্বারগুলো সেগুলো হচ্ছে B2 ব্যান্ড, B3 ব্যান্ড অ্যান্ড B4 ব্যান্ড। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো আমাদের একটা ব্যান্ড লাগে সেটা হচ্ছে কিন্তু B8। B8 কিসের জন্য? নিয়ার ইনফ্রারেড এর জন্য। ঠিক আছে? তো
এটারও এরপরে দেখো আরো দুইটা ব্যান্ড লাগবে, একটা হচ্ছে B11 যেটাকে বলে আমরা শর্ট ওয়েভ ইনফ্রারেড 1, ওকে, এবং আরেকটা লাগবে শর্ট ওয়েভ ইনফ্রারেড 2, ঠিক আছে। এখন এই যে শর্ট ওয়েভ ইনফ্রারেড যেটা আছে এদের কাজটা কোথায়? এদের কাজটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আমাদের পাতার ভিতরে যদি আমরা আরো মাইক্রো স্ট্রাকচার যেতে চাই, যে লিফের যে বায়োকেমিক্যাল কম্পোজিশনস গুলো আছে এবং খুবই মাইক্রো লেভেলের যে মাইক্রো স্ট্রাকচার গুলো আছে, প্রোটিন, লিগনিন, সেলুলোজ, তো এদেরকে আমরা ধরার জন্য কি করতে পারি? এদেরকে ধরার জন্য আমরা হচ্ছে এই শর্ট ওয়েভ যে দুইটা আছে শর্ট ওয়েভ গুলোকে আমরা ইউজ করে থাকি। এখন দেখো এই যে আমাদের B2 যেটা আছে বা ব্লু যে লাইটটা বা ব্লু যে আমাদের ব্যান্ড, এটা আমরা আসলে কেন ইউজ করি? আমাদের মোটামুটি যে ওয়াটার বডি গুলো আছে, তো ওই ওয়াটার বডি গুলো এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হেজ কারেকশন। তো এই হেজ জিনিসটা কি এটা যদি একটু আমরা বুঝতে চাই, তো হেজ বোঝার আগে আমাদেরকে প্রথমে একটা শব্দ সম্পর্কে একটু বুঝতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে অ্যারোসোল। তোমরা কি নাম শুনছো এটা কেউ? অ্যারোসোল, অ্যারোসোলের কেউ নাম শুনছো? জি ভাইয়া শুনছি কেমিস্ট্রিতে। আচ্ছা, কেমিস্ট্রিতে বা আচ্ছা, আমরা অ্যারোসোল মেইনলি জিনিসটা হচ্ছে খুবই মাইক্রো কিছু কণা এবং সেটা হইতে হবে সলিড, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি ফর এক্সাম্পল বলতে চাই যে ধরো যেখানে একটা আগ্নেয়গিরি আছে, তো আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত হয়, তো এরপরে ওখানে বেশ কিছু অ্যাশ কি করে বাতাসে ঘুরে বেড়ায়। তো ওই যে অ্যাশ গুলো আছে সেই অ্যাশ গুলো কিন্তু খুবই ছোট ছোট মাইক্রো পার্টিকেলস। তো এগুলোকে আমরা অ্যারোসোল বলতে পারি। বা ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে কোনো একটা বা ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, ঠিক আছে। তো এই যে ধোঁয়াটা, এই ধোঁয়ার কারণে যে জিনিসটা, এটাকে আমরা অ্যারোসোল বলতে পারি। অর্থাৎ এই টাইপের আমাদের যে মাইক্রো জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যারোসোল। এবং কোনো একটা এলাকাতে যদি এই অ্যারোসোলের পরিমাণটা বেড়ে যায়, তখন দেখা যায় আমরা স্বাভাবিকভাবে যা কিছু দেখতে পারি সেই দেখাটা আমরা একটু বাধাগ্রস্ত হই, ঠিক আছে। তো এই অ্যারোসোলের কারণে আমাদের যে বাধাগ্রস্ত হওয়ার বিষয়টা, এটাকে আমরা বলি হেজ, ঠিক আছে। যে আসলে আমরা নর্মাল ভাবে যেটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওখানে কোনো না কোনো অ্যারোসোল পার্টিকেল আছে, সেই অ্যারোসোল পার্টিকেলের কারণে আমরা ঠিকমতো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি না। তো তখন এই বিষয়টাকে আমরা বলেছি হেজ। তো এই যে হেজের যে কারেকশন ব্যাপারটা, অর্থাৎ ধরো হেজ যেখানে থাকবে, হেজের একটা খুবই খারাপ বৈশিষ্ট্য আছে। তো এ কি করে, এ হচ্ছে এই রেডের যে রিফ্লেক্টেন্সটা আছে, তো এই রেডের রিফ্লেক্টেন্সের পোর্শনটা চেঞ্জ করে ফেলতে পারে। রেডের রিফ্লেক্টেন্সটাকে কি করে ফেলতে বাড়ায় ফেলতে পারে বা কমায় ফেলতে পারে, ঠিক আছে। তো তখন দেখা যায় আমরা যখন ভেজিটেশন ইন্ডেক্স গুলো ক্যালকুলেশন করতে যাব, তখন আমার কিন্তু রেড একটা মেজর পার্ট। কারণ আমার ধরো একটা ফরেস্ট, সে ফরেস্টে প্রচুর গাছপালা আছে। এখন তাহলে সেটা যদি একটা ডেন্স ফরেস্ট হয়, তাহলে ও বেসিক্যালি কি করবে? ও রেড যেটা আছে সেই রেডটাকে প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করবে এবং খুবই কম পরিমাণে রেড কি করবে, সে বাইরে পাঠিয়ে দিবে বা রিফ্লেক্ট করবে। কিন্তু যদি ওখানে কোনো কারণে অ্যারোসোল থাকে বা কোনো কারণে হেজ ইফেক্ট থাকে, তখন দেখা যাবে ওই হেজ ইফেক্ট গুলো কি করবে, এই রেডটাকে বেশি পরিমাণে রিফ্লেক্ট করবে। তখন দেখা যাবে এই যে রিফ্লেক্টেন্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা যখন ভেজিটেশন ইন্ডেক্স নিয়ে কাজ করতে যাব, তখন দেখা যাবে এই ইন্ডেক্সের রেজাল্টটা আমাদের অন্যরকম আসছে। তো এই কারণে যেটা করা হয়, এই ব্লু যে ব্যান্ড আছে সেই ব্লু ব্যান্ড ইউজ করে আমরা হেজটাকে কারেকশন করে কাজ করি। এরপরে দেখো গ্রিন যেটা আছে, গ্রিনে অবশ্যই আমরা জানি যে গাছপালার ক্ষেত্রে গ্রিনটাই মেইনলি আমরা যেটা দেখি আর কি। এবার রেড যেটা আছে, রেড কিন্তু আলটিমেটলি আমাদের এই যতগুলো কাজ করব ইন্ডেক্সের জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রেডটার প্রয়োজন বেশি। আচ্ছা, ওকে, তো এগুলো নিয়ে কথা বলছি। এখন এই যে আমাদের যে ল্যান্ডসেট, এই ল্যান্ডসেট স্যাটেলাইটের জন্য ওই সেম ব্যান্ড গুলো আছে, বাট এদের ক্ষেত্রে ব্যান্ডের নাম্বারটা আলাদা। যেমন দেখো এই ব্যান্ড 2 3 4 পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এই যে ব্লু, গ্রিন, রেড, ঠিক আছে। আমি যখন এখানে আসবো, তখন দেখো এই যে ব্লু, গ্রিন, রেড। হ্যাঁ, এবার ইস্যুটা চেঞ্জ হচ্ছে কোথায়? দেখো আমার যখন সেন্টিনেল ছিল, সেন্টিনেলের ক্ষেত্রে আমার কিন্তু নিয়ার ইনফ্রারেড যেটা, এটা কিন্তু ব্যান্ড 8 নাম্বার ব্যান্ড। কিন্তু আমার যখন এই ল্যান্ডসেট আছে, তখন সেক্ষেত্রে ব্যান্ডের নাম্বারটা হচ্ছে 5। আবার আমি যখন এটার ক্ষেত্রে শর্ট ওয়েভ ইনফ্রারেডের কথা বলতেছি 1, সেটা হচ্ছে আমার ব্যান্ড নাম্বার 11। কিন্তু আমার ল্যান্ডসেটের ক্ষেত্রে এটার ব্যান্ড নাম্বার কিন্তু 6। আবার যেটা হচ্ছে এই শর্ট ওয়েভ ইনফ্রারেড 2, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা B12 বা 12 নাম্বার ব্যান্ড, কিন্তু আমার এইটার ক্ষেত্রে 7 নাম্বার ব্যান্ড, ঠিক আছে। তো আলটিমেটলি এদের ক্ষেত্রে ওরা যা করে মোটামুটি সেম টাইপের কাজ করে, বাট এই সেন্টিনেলের ডাটাগুলো এটা খুব বেশি আপগ্রেডেড। কেন আপগ্রেডেড? আমরা যদি এদের আহ, যে রেজুলেশনটা আছে খেয়াল করে দেখো, বিট এগুলো কি জিনিস, এগুলো আগে তোমাদেরকে বুঝেছি, সো আমি এটা নিয়ে কথা বলতেছি না। তো এদের ক্ষেত্রে দেখো যেগুলো কিন্তু সবগুলো 10 মিটার, কারণ আমরা যেগুলো মেইনলি ইউজ করতেছি, ঠিক আছে, যেগুলো কিন্তু মোটামুটি সবগুলো 10 মিটার। বাট আমি যদি এদের ক্ষেত্রে আসি, অর্থাৎ ল্যান্ডসেটের ক্ষেত্রে, দেখো ল্যান্ডসেটের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা 30 মিটার করে। সো দেখা যাচ্ছে অবশ্যই এটার ক্ষেত্রে যে গ্রিডের সাইজটা, সেই গ্রিডের সাইজটা কিন্তু অনেক বড়। যার কারণে আমি যদি ইমেজটাকে মোর ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে ল্যান্ডসেট কিন্তু আমাকে সেন্টিনেলের মতো ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করার পারমিশনটা দিচ্ছে না। তো এই কারণে আমরা যদি যত লেটেস্ট কাজ করতে চাই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করি যে কোনো রকম ভাবে আমরা যদি এটাকে সেন্টিনেল ডাটা নিতে পারি। বাট যখন দেখা যায় আমাদেরকে 2015 সালের আগে ডাটার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা সেন্টিনেল ডাটা পাই না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ল্যান্ডসেটটাকে ইউজ করতে হয়। তবে আবার দেখো, এটা যেহেতু 2021 সাল পর্যন্ত সার্ভিস দিছে, তো আমরা কিন্তু এর পরবর্তী অংশগুলোতেও আমরা এই ল্যান্ডসেটটাকে খুব একটা ইউজ করি না। আমরা চেষ্টা করি সবসময় জন্য সেন্টিনেলের দিকে থাকার, ঠিক আছে।
আচ্ছা, ওকে। এখন এই যে দেখো ভেজিটেশন ইন্ডেক্স গুলো, ঠিক আছে? তো আমাদের সরি, আমার একটা খুবই ইমার্জেন্সি কল আসছে, আমি এক সেকেন্ড সময়। ওকে, সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, তো এখন দেখো আমাদের প্রথম যে আমরা ভেজিটেশন ইন্ডেক্সটা আছে সেটা হচ্ছে কি এনডিভিআই, ঠিক আছে? তো এটাকে আমরা বলি নরমালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স। আসলে আমাদের এখানে যতগুলো ইন্ডেক্স আমরা কাজ করবো সবগুলো ভেজিটেশন ইন্ডেক্স, বাট সবগুলোর কিছু খুবই মাইনর অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে মানে খুবই ছোট মাইক্রো লেভেলে কিছু চেঞ্জ আছে, তো যার কারণে পুরো জিনিসটা চেঞ্জ হয়। যেমন ধরো আমার যদি সবকিছু একদম নরমাল অবস্থায় থাকে, যে আমার কাছে এখানে কোনো হেজের কোনো কাপচাপ নাই, হ্যাঁ, আমার কাছে এখানে কোনো অ্যারোসোল নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে যাচ্ছি যে আমার কাছে কি পরিমাণে এখানে গাছপালা বা কতটা ডেন্স আছে বের করতে চাচ্ছি। তো সিচুয়েশনটা নরমাল। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে নরমালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, যেটা হচ্ছে আমাদের আজকে মেইনলি এটা নিয়ে আমরা সবকিছু দেখবো, হ্যাঁ? এবং আমরা এটার সাথে রিলেট করে বাকিগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটা আছে ইভিআই। ইভিআই এর ক্ষেত্রে বলা আছে ইনহ্যান্সড ভেজিটেশন ইন্ডেক্স। তো এখানে আসলে বিষয়টা হয় কোথায়? ধরো এখানে একটা কথা বলা আছে, দেখো ডেন্স ফরেস্ট এবং বায়োমাসের ক্ষেত্রে। এখন ধরো আমি যখন ডেন্স ফরেস্টে আসি, তো আমার কিন্তু শুধুমাত্র এনআই এর যেটা আছে সেই এনআই টার যেমন রিফ্লেক্টেন্স দরকার, আমার কিন্তু রেডারও এরকম রিফ্লেক্টেন্স দরকার, ঠিক আছে? তো যখন খুব বেশি কোনো ডেন্স ফরেস্ট থাকে বা যদি কোনো কারণে স্পার্স ফরেস্ট থাকে, যে ধরো খুবই কিছু জায়গায় গাছ আছে, অনেক জায়গায় নাই, আবার কিছু জায়গায় আছে, অনেক জায়গায় নাই, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে দেখা যায় আমাদের যে রেড এবং এনআইআর এর যে মেইন রিফ্লেকশনটা হওয়া দরকার, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ঠিক মতো হয় না। আবার ধরো এই যে যেখানে ধরো আমি যদি ট্রপিক্যাল অ্যামাজনের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ভেজিটেশন খুব বেশি পরিমাণে ডেন্স, এবং ওই জায়গাতে মোটামুটিভাবে কিন্তু একটা ভালো ছায়া বা শেড এরিয়া পড়ে থাকে, হ্যাঁ? ধরো একটা পাশে অনেক বড় ফরেস্টের ক্যানোপি কভার আছে এবং তার নিচে যে ক্যানোপি কভার আছে সেটা হাইট কম্পারেটিভলি ছোট, এবং ওইখানে বেশ ভালো পরিমাণে শেড পড়তেছে, ছায়া পড়তেছে। তো তখন আমরা যদি ইন্ডিভিআইটা ক্যালকুলেট করতে যাই, তো তখন দেখা যাবে আমাদের একটু ঝামেলা আসতেছে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কি করি, এই ইভিআইটাকে ইউজ করতে পারি। অর্থাৎ দেখো আলটিমেটলি আমরা কিন্তু ইন্ডিভিআইটাকে ইউজ করার চেষ্টা করতেছি, বাট আমরা যদি কোনো চ্যালেঞ্জ ফেস করতেছি তো সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য আমরা ইন্ডিভিআইটাকে চেঞ্জ করে অন্য ভেজিটেশন ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। ওকে, এরপরে দেখা একটা স্যাভি, ঠিক আছে? এটাকে বলছে সয়েল অ্যাডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্স। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কোথায়, যে আমি বললাম যে ধরো আমার একটা বড় জমি আছে বা একটা ফাঁকা মাঠ আছে, তো সেই ফাঁকা মাঠের ভিতরে খুবই অল্প কিছু পরিমাণে ঘাস আছে এবং দেখা যাচ্ছে কিছু গাছ আছে, অল্প কিছু গাছ। তো তখন সূর্যের আলোটা যখন এসে মাটিতে পড়বে, তো মাটি থেকে কিন্তু রেড যেটা আছে সেই রেডের যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ ধরো রেডের যে এটা ধরো আসছে 50 ইউনিট, তো তার ভিতরে দেখা যাচ্ছে হয়তো 40 ইউনিট বা 42 ইউনিট পরিমাণে সে কি করছে, রিফ্লেক্ট করে দিচ্ছে। তো তখন দেখা যাচ্ছে রেডের কিন্তু রিফ্লেক্টেন্সের যে ভ্যালুটা সেটা যেটা নরমাল থাকার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। তো আমি যদি ওই জায়গাতে ইন্ডিভিআই করতে যাই, তাহলে কিন্তু আমার যে রেজাল্টটা পাওয়া দরকার বা অ্যাকচুয়াল আউটকাম সেটা কিন্তু আমি পাচ্ছি না। তো এইটাকে আমরা ঠিক করার জন্য কি করি, সয়েল অ্যাডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্স যেটা সেটা ইউজ করে থাকি। ওকে, এরকম করে এই আরভিআই, জিএনডিভিআই, আচ্ছা এনডিডব্লিউআই নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, আরভিআই আর জিএনডিভিআই নিয়ে খুব একটা বললাম না, কারণ এগুলো আসলে মানে এত বেশি ঝামেলার কিছু না। কিন্তু আমাদের এই যেগুলো নিয়ে একটু ঝামেলা হইতে পারে বা কেন এগুলো আসছে এগুলো নিয়ে আমি একটু কথা বলতেছি। এখন দেখো এনডিডব্লিউআই যেটা, ঠিক আছে? তো এনডিডব্লিউআই এর ক্ষেত্রে আমরা মেইনলি কি করি, ভেজিটেশনের ভিতরে বা পাতার ভিতরে কতটুকু ওয়াটার কনটেন্ট আছে আমাদের আসলে এইটা নিয়ে একটু কাজ করতে হয়, ঠিক আছে? তো এখন ধরো আমি কি করতে চাচ্ছি যে কোনো একটা জায়গাতে খরা হয়ে গেছে, বা ধরো যেটাকে আমরা ড্রট বলি আরকি। এখন ওইখানে কিন্তু আল্টিমেটলি আমাদের কাছে কোনো গাছপালা খুব একটা নাই। এখন যদি ওখানে খুব বেশি পরিমাণে আমার কাছে গাছপালা নাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে রেডের যে অংশটুকু, সেই রেড কিন্তু অনেক বেশি পরিমাণে, অর্থাৎ প্রায় পারলে রেড পুরোটাই যেটা আছে সে পুরোটাকে সে রিফ্লেক্ট করে দিবে। তো তখন আমরা কি করি, ওইটাকে ক্যালকুলেট করার জন্য আমরা চেষ্টা করি যে এখানে আসলে ওয়াটার স্ট্রেসটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো এই ওয়াটার স্ট্রেসটা দেখার জন্য আমাদের ওইখানকার যে ছোট ছোট কিছু প্ল্যান্ট থাকতেছে বা যেগুলো এক্সিস্ট করতেছে আমরা এগুলোর মাইক্রো লেভেলে কাজ করার চেষ্টা করি। তো এগুলোর জন্য তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এনডিডব্লিউআই। ওকে, এরপরে দেখো ময়েশ্চার স্ট্রেস ইন্ডেক্স যেটা আছে। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোনো জায়গাতে খরা হোক বা হচ্ছে আগুনের কারণে, যেটাকে আমরা ফরেস্ট ফায়ার বা জাতীয় কিছুর কারণে দেখা যায় এগুলো কিছু জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এমএসআই টাকে ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এনবিআর যেটা আছে, হ্যাঁ, ধরো কোনো একটা পাহাড়ে আগুন লেগে গেছে, আগুন লাগার পরে ওখানে কিন্তু আসলে ভেজিটেশন ছিল, বাট যখন কালো হয়ে গেছে, আমরা যখন কোনো স্যাটেলাইট ইমেজ দেখতে যাবো তখন দেখা যাবে ওটা কালো হয়ে গেছে। এখন এই যে কালো হয়ে যাওয়ার কারণে
যে ব্যান্ডটাকে ওর যত পরিমাণে রিফ্লেক্ট করার দরকার ছিল ও কিন্তু সেই ব্যান্ডটাকে সেই পরিমাণে রিফ্লেক্ট করবে না। তো তখন এই জিনিসগুলোকে আমরা কি করি, কিছুটা অ্যাডজাস্টিফিকেশন বা কিছু কারেকশন করার জন্য আমরা অন্যরকম ভাবে এটা ক্যালকুলেট করি। আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু সবগুলো ভেজিটেশন ইন্ডেক্স, এবং আলটিমেটলি এই যে এনডিভিএ যেটা আছে, নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, তো আমরা কি করতেছি সব জায়গাতে এটাই বের করার চেষ্টা করতেছি। তো সব জায়গাতে আসলে নর্মাল সিচুয়েশন না থাকার কারণে আমাদের কি করতে হচ্ছে, এই জিনিসগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে নিয়ে নিতে হচ্ছে। এরপর দেখো একটা আছে এআরভিআই, অ্যাটমসফিয়ারিক রেজিস্ট্যান্স ভেজিটেশন ইন্ডেক্স। ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে কি ধরো যদি আমরা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ, বা ধরো আমাদের ইপিজেড এর কথা আমরা চিন্তা করছি, তো ইপিজেড এ প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে কিন্তু ইপিজেড বেশ কিছু পরিমাণে গাছপালা লাগানো আছে বা ওখানে বেশ কিছু সবুজ করা ট্রাই করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি যদি ওই জায়গাতে এনডিভিএ করতে যাইতাম, তখন দেখা যেত ওইখানে যে হেজি কন্ডিশন গুলো আছে বা আমাদের ওখানে যে অ্যারোসল গুলো আছে সেগুলোর কারণে আমাদের রেডের যে রিফ্লেকশনটা, সে রেডের রিফ্লেকশনটা অস্বাভাবিক রকম ভাবে বেড়ে যেত। তো তখন দেখা যেত যে এনডিভি এর নরমাল আমাদের যে রেশিওটা আসলে পাওয়ার কথা, তো সেই রেশিওটা আমরা পাইতাম না। এখন আমরা কি করতেছি, এই এআরভিআই টা ইউজ করতেছি, দেখো এখানে আমরা একটা ব্লু ব্যান্ড ইউজ করতেছি, ঠিক আছে? তো আলটিমেটলি এই ব্লু ব্যান্ডটা ইউজ করার কারণ হচ্ছে এই যে হেজ যে এগুলো আসতেছে অবস্টাকেল গুলো, তো এই হেজি অবস্টাকেল গুলোকে আমরা কারেক্ট করার চেষ্টা করতেছি, এবং এই ব্লু ব্যান্ড কি করে এই হেজি অবস্টাকেল গুলোকে খুব সুন্দর করে কারেক্ট করে দিতে পারে। কারণ এই ক্ষেত্রে ব্লুর যে একটা রিফ্লেক্টেন্স এর ব্যাপার আছে সেটা কিন্তু হেজি কন্ডিশনে খুব ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার কি করতেছি, দেখো ব্লু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যে ইন্ডেক্স গুলো বের করার চেষ্টা করতেছি, আমাদের আলটিমেট গোল একটাই, আমরা এখানে ভেজিটেশনের কি খবর কি অবস্থা এগুলো দেখার চেষ্টা করব। কিন্তু এগুলোর উপর যখন আমার বেশ কিছু প্রভাব কাজ করতেছে, তখন সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা কি করতেছি, এগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করতেছি এবং আমাদের যে এক্সপেক্টেড আউটকামটা দরকার সেটা আমরা পাওয়ার চেষ্টা করতেছি। এখন এই জায়গাতে দেখো, আমরা যখন এই স্যাভিটাকে নিয়ে কাজ করতে যাব, তখন আমার কাছে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এল। আমরা বুঝতে পারছি এখানে এনআইআর যেটা আছে সেটা হচ্ছে আমার নিয়ার ইনফ্রারেড কতটুকু রিফ্লেক্টেন্স, সেটা রেডের জন্য রেড কতটুকু রিফ্লেক্টেন্স সেটা। কিন্তু এখানে দেখো এল বলে একটা কথা আছে, তো এই জিনিসটা আসলে কি, এই এলটাকে আমরা বলি হচ্ছে সয়েল ব্রাইটনেস কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে? তো দেখা যায় যেখানে মোটামুটি ভাবে ভেজিটেশন একদম নাই বললেই চলে, তো ওই জায়গাগুলোতে সয়েল যেটা আছে সেই সয়েলটা খুবই হাই, মানে খুবই হাই পরিমাণে কি করতে পারে, এই রেড যেটা আছে এটাকে খুব রিফ্লেক্ট করে দিতে পারে। তো তখন দেখা যায় আমাদের যে ভ্যালুটা পাওয়া দরকার সেটাকে আমরা ঠিক রাখার জন্য আমরা কি করি, এই এল এর একটা ভ্যালু ইউজ করি। দেখো এই এল এর ভ্যালুটা কিরকম ভাবে ভ্যারি করে, যে যদি ভেরি স্পার্স ভেজিটেশন হয়, ঠিক আছে, অর্থাৎ একদম পুরো বেয়ার সয়েল থাকে, অর্থাৎ একদম পুরো নগ্ন মাঠে, এখানে কোনো গাছপালা কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এল এর ভ্যালুটা 1 ইউজ করতে পারি। এটা ক্ষেত্রে আমরা বলি ম্যাক্সিমাম সয়েল কারেকশন, অর্থাৎ আমাদের সয়েল কারেকশনটা যতটুকু ইউজ করা দরকার সর্বোচ্চ পরিমাণে, ঠিক আছে? এরপর যে মডারেট ভেজিটেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালু ইউজ করি আমরা 0.5, খুব ডেন্স ভেজিটেশন থাকলে 0.25, এবং ভেরি ডেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 0 ইউজ করি। তবে এখানে আমরা সাধারণ ক্ষেত্রে যখন আমাকে এল এর ভ্যালুটাকে ইউজ করতে হয়, আমরা সাধারণত এল ইকুয়াল টু 0.5 যেটা আছে এটাকে ইউজ করে থাকি। যদি এখন আমাকে কোনো একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার যদি এল এর একটা স্পেসিফিক ভ্যালু বলে দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এল এর ভ্যালুটা সাধারণত 0.5 ইউজ করে থাকি। এবং যদি এই বাকি তিনটার ভিতরে অন্য কোনো কন্ডিশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো মেনশন করা থাকবে যে এটা হচ্ছে খুব একদম বেয়ার সয়েল, এখানে একদম ভেজিটেশন নাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালুটা তোমাকে 1 ইউজ করতে হবে। বা এখানে বলে দিতে যে না, এখানে আসলে খুবই ডেন্স ভেজিটেশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এল এর ভেজিটেশনটা 0.25 ইউজ করবো। এরকম করে আমরা কি করি, দেখতে থাকি। তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মেইনলি পড়াশোনা করতে যাচ্ছি হচ্ছে এনডিভিএ নিয়ে। কারণ এনডিভিএ যে প্রিন্সিপালটা বা এনডিভিএ বিষয়টা আমরা যদি ক্লিয়ারলি বুঝে যাই, তাহলে বাকি যে ভেজিটেশন ইন্ডেক্স গুলো আছে এগুলো আমাদের জন্য কম্পারেটিভলি সহজ হয়ে যাবে। তো দেখো এই যে এনডিভিএ যেটা আছে, এনডিভিএ এর বেশ কিছু রেঞ্জ আছে, তোমাদেরকে আমি শুরুতে বললাম যে এটা যদি কি হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক আছে? বা এটা কি হতে পারে, জিরো হতে পারে, এটা জিরোর খুব কাছাকাছি হতে পারে, আবার দেখা যেতে পারে এটা আরেকটু বড় হতে পারে, ঠিক আছে? তো দেখো কিরকম ঘটনা ঘটতেছে, আমরা একটু যদি দেখি যে এনডিভিএর ক্ষেত্রে আসলে কি হচ্ছে। ধরো আমার কাছে এখানে একটু আঁকাই, ধরো এখানে আমার কাছে একটা গাছ আছে, ঠিক আছে? তো এখন এই যে গাছটা আছে, এই গাছের ক্ষেত্রে ধরো এটা খুবই ডেন্স ভেজিটেশন, তাহলে এই গাছের ক্ষেত্রে যখন আসতেছে সূর্যের আলোটা যখন এটার উপরে এসে পড়তেছে, তো তখন দেখা যাচ্ছে ও কি করতেছে, রেড যেটা আছে সেই রেডের খুব বেশি পরিমাণে অ্যাবজর্ব করতেছে এবং খুবই কম পরিমাণে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখন যদি খুব বেশি পরিমাণে সে অ্যাবজর্ব করে তার মানে কি যতটুকু আসছে সে কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করতে পারবে। আর যদি সে খুবই কম পরিমাণে করে তার মানে কি যতটুকু আসছে তার কোনোটাই সে ইউজ নাও করতে পারে, ঠিক আছে? বা কোনোটাই সে রিফ্লেক্ট নাও করতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে কি হচ্ছে, ওই গাছে যখন আসছে সে কি করছে, রেডের 100%টাই অ্যাবজর্ব করে ফেলছে। তো যেহেতু রেডের 100% অ্যাবজর্ব করে ফেলছে তার মানে কিন্তু রিফ্লেক্ট করছে সে 0, ঠিক আছে? ধরো 50টা ব্যান্ড আসছে, সে 50টার ভিতরে সে 50টা অ্যাবজর্ব করে ফেলছে। তার মানে ওর কিন্তু রিফ্লেক্ট করছে কয়টা, 0টা। তো দেখো এই ক্ষেত্রে আমার রেশিওটা কত আসছে, 0। কার ক্ষেত্রে 0 আসছে, রেডের ক্ষেত্রে 0 আসছে, ঠিক আছে? রেডের ক্ষেত্রে 0 আসছে। আচ্ছা, আবার এটা কি করবে একই ক্ষেত্রে, যদি এরকম কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, যেটা এনআইআর আছে সেই এনআইআরটাই সে কি করবে, অবশ্যই ফুল পরিমাণে রিফ্লেক্ট করে দিবে,
ঠিক আছে? তাহলে তখন দেখা যাচ্ছে যে যদি এনআইআরটাকে সে ফুল পরিমাণে রিফ্লেক্ট করে দেয়, ঠিক আছে? ধরো আসছে কয়টা 50টা, সে রিফ্লেক্ট করছে 50টা। তার মানে এদের যে রেশিও সেটা পাবো কত? 1, ঠিক আছে? তাহলে দেখো এরকম যদি কন্ডিশন হয়, আমরা একটু আচ্ছা একটু ফর্মুলাতে যাই তাহলে বুঝতে পারবো। দেখো আমাদের এই এনডিভি এর যে ফর্মুলা ছিল সেটা কি? এই নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড, ঠিক আছে? তাহলে এবার চিন্তা করো যে আমরা এখানে কি বলতেছি, যে এই যে নিয়ার ইনফ্রারেড যেটা আমি কি বললাম, এটা রিফ্লেক্টেন্সটা 1 আসছে, অর্থাৎ ওর যতগুলো ইনকামিং ঠিক ততগুলোই আউটগোয়িং। এটা রেশিওটা পাইছে কত? 1। তাহলে এনআই এর যেটা আছে এটার ক্ষেত্রে আমি পাচ্ছি 1, এবং রেডের ক্ষেত্রে আমি কি বলছি, সে রেড পুরোটাই অ্যাবজর্ব করে ফেলছে, অর্থাৎ মানে এখানে খুবই ভালো পারফরমেন্স দিছে, অর্থাৎ এ কি করেনি, কোনো পরিমাণে রিফ্লেক্টই করেনি। তাহলে রেডের জন্য আমরা যে রিফ্লেক্টেন্স পাইছি সেটা কত? 0। তাহলে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই এই এনআই এর ক্ষেত্রে 1 প্লাস কত? 0। সো দ্যাট মিন্স দেখো এখানের জন্য ভ্যালু পাইছি কত? 1, এবং এই 1টা কত? প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো কেসটা একটু জাস্ট উল্টা করছে। কিরকম উল্টা? যে ওই জায়গাতে কোনো পরিমাণে ভেজিটেশন নাই একদম প্রায়, ঠিক আছে? ধরো আমরা পানির কথা চিন্তা করতেছি, তাহলে পানির ক্ষেত্রে এই এনআইআর যেটা আছে, ঠিক আছে, এনআইআর কিন্তু 100%ও কি করে ফেলবে, নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলবে, কারণ ওখানে কোনো ভেজিটেশন নাই। পানি কি করে, যত বেশি এনআইআর পারে ও অ্যাবজর্ব করে ফেলতে পারে। তাহলে যদি ধরো আসছে 50টা, ও অ্যাবজর্বও করছে 50টা, তার মানে রিফ্লেক্ট হয়েছে কয়টা? 0টা। তাহলে 0 ডিভাইড বাই 50, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে আমার ওয়াটারের ক্ষেত্রে এনআই এর যে রিফ্লেক্টেন্স সেটা ভ্যালু আসছে কত? 0। তাহলে দেখো আমরা যদি লিখি 0 এবার মাইনাস, আচ্ছা তাহলে দেখো যেহেতু এটা পানি, সুতরাং এখানে কিন্তু কোনো ক্লোরোফিল নাই, তার মানে ও কিন্তু রেড যেটা আছে সেই রেডটা কি করতে পারবে, ওটা কোনোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। তার মানে অ্যাবজর্ব করতে পারবে না মানে কি, পুরোটাকেই সে কি করে ফেলবে, রিফ্লেক্ট করে ফেলবে। তাহলে দেখো ধরো আসছে 50টা, সে রিফ্লেক্টও করছে 50টা, তাহলে সেই ক্ষেত্রে এই রেডের জন্য আমরা কত পাচ্ছি? 1। তার মানে এই রেডের জন্য আমাদের যে রিফ্লেক্টেন্সের ভ্যালু সেটা কিন্তু 1। তার মানে 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো কত আসতেছে? মাইনাস 1। তাহলে দেখো এই যে আমাদের যে এনডিভিআই আছে, এনডিভিআইটা কিন্তু রেঞ্জ পাইলাম, কত রেঞ্জ পাইছি? মাইনাস 1, এবং সর্বোচ্চ রেঞ্জ কত পাইছি? প্লাস 1। সো এই যে এনডিভিআই যে রেঞ্জটা, এনডিভিআই রেঞ্জ কিন্তু কখনোই মাইনাস 1 থেকে প্লাস 1 এর বাইরে যাওয়া সম্ভব না, ঠিক আছে? সর্বোচ্চ কি হইতে পারে? সর্বোচ্চ যেটা হইতে পারে সেটা হচ্ছে হয়তো বা 0 হইতে পারে, ঠিক আছে? 0 কেমন করে হইতে পারে? যদি কোনো কারণে ধরো এরকম হয় যে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, ঠিক আছে? অর্থাৎ কি হচ্ছে, খুব একটা ভালো জায়গায় এমন এমন অবস্থায় আছে যে কি করছে, এমন কোনো কন্ডিশন, সেখানে এই নিয়ার ইনফ্রারেড ওর কাছে 50টা আসছে, ঠিক আছে? ওর কাছে 50টা আসছে, ও 50টাই রিফ্লেক্ট করে দিচ্ছে, তাহলে এটার জন্য পাইলাম 1। আবার রেডের ক্ষেত্রে ধরো কি হয়েছে, যতটুকু আসা দরকার আসছে 50টা, ঠিক আছে? তো 50টাতে সে কি করছে, এই ক্ষেত্রে আবার কোনো কারণে কোনো একটা হয়তো বা ঝামেলা হয়েছে বা কিছু, যার কারণে দেখা যাচ্ছে 50টাকে সে আবার রিফ্লেক্ট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেডের ক্ষেত্রে পাচ্ছি কত? 1। তখন দেখা যাবে এই ক্ষেত্রে ভ্যালুটা কত আসতেছে? 0 আসতেছে। তার মানে এই যে এই এনডিভিএ যেটা আছে এটার যে ভ্যালুটা, সেই ভ্যালু বা রেঞ্জ মাইনাস 1 থেকে প্লাস 1 এর বাইরে যেতে পারছে না। হ্যালো, হ্যালো, কেউ কোনো কথা বলতেছো না যে? জি আমার ভাইয়া, কথা কি শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এনি কোয়েশ্চেন? ওকে, ধরে নিচ্ছি কোনো কোয়েরি নাই। আচ্ছা, এখন তো এই যে এনডিভিআই এর ক্ষেত্রে আমরা যে একটা রেঞ্জ দেখছি, ঠিক আছে? তো এই একই রকম ভাবে বাকি যতগুলো ইন্ডেক্স আছে সবগুলো ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা এরকম ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি, দেখা যাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা একটা করে সার্টেন রেঞ্জ পাবো, ঠিক আছে? তো এই রেঞ্জগুলো নিয়ে আমরা একটু দেখতেছি আর কি। হ্যাঁ, দেখো এই যে এনডিভিআই যেটা আছে, তো এনডিভিআই এর ক্ষেত্রে আমাদের যে টিপিক্যাল যে রেঞ্জটা কত পাইতে পারে, রেঞ্জটা পাইতে পারে -1 থেকে +1 পর্যন্ত, যেটা আমরা ক্যালকুলেট করে দেখে আসছি। এখন যদি এই ভ্যালুটা 0 থেকে কম থাকে, ঠিক আছে? 0 থেকে যদি কম থাকে, এখন এখানে 0 থেকে কম বলতে আমরা আসলে নেগেটিভ পোরশনটাকে বোঝাচ্ছি। যদি কোনো কারণে 0 থেকে কম বা নেগেটিভ আসে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এখানে আসলে ভেজিটেশন নাই বললে চলে। এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতেছি ওয়াটার, বা ধরো আমাদের ক্লাউড, এই টাইপের বিষয়গুলো এখানে আছে, ঠিক আছে? এখন এটির রেঞ্জটাকেই আমরা কি করছি, বিভিন্নভাবে ভাগ করছি আরকি। দেখো এই যে একটা রেঞ্জ, 2টা রেঞ্জ, 3টা রেঞ্জ, 4টা রেঞ্জ, 5টা রেঞ্জ। তো আমরা এরকম করে প্রত্যেকটা ইন্ডেক্সকে এরকম করে 5টা করে রেঞ্জে ভাগ করার চেষ্টা করছি, এবং সেই রেঞ্জগুলোর যে ইন্টারপ্রিটেশনটা কি সেটা আমরা এখানে দেখতেছি। যে এনডিভিআই এর ক্ষেত্রে যদি এটা 0 এর নিচে থাকে,
তাহলে আমরা বলতে পারি ওখানে ওয়াটার বা ক্লাউড আছে। যদি এটা 0 থেকে 0.2 এর ভিতরে থাকে তাহলে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বেয়ার সয়েল। হ্যাঁ? যে এখানে কিছু পরিমাণে রেড হয়তো কোনো কারণে সে অ্যাবজর্ব করছে, ম্যাক্সিমামটা সে রিফ্লেক্ট করে দিছে। ঠিক আছে? এরপর যদি 0.2 থেকে 0.4 থাকে তখন আমরা বলি যে এখানে স্পার্স ভেজিটেশন আছে। স্পার্স ভেজিটেশন মানে হচ্ছে ধরো ছড়ানো ছিটানো আরকি। মানে একসাথে যে একটা ভালো ক্যানোপি কভার আছে, একটা ডেন্স অবস্থা আছে এমন কিছু না। যে এখানে কিছু আছে তারপরে আবার ফাঁকা মাঠ, আবার কিছু আছে এরকম আরকি। তো এখন এই ভ্যালুটা যদি 0.4 থেকে 0.6 থাকে তখন সেটাকে আমরা বলতেছি এখানে মডারেট ভেজিটেশন আছে। তো মডারেট ভেজিটেশন বিষয়টা কিরকম? যে স্পার্স ভেজিটেশন থেকে একটু ভালো। যে এখানে মাটি আছে বাট মাটির পরিমাণটা কম কিন্তু আমাদের ভেজিটেশনটা একটু বেশি পরিমাণে আছে। এবং যদি আমাদের 0.6 থেকে বেশি হয়ে যায় এই রেঞ্জটা তখন আমরা এটাকে বলি এখানে ডেন্স ফরেস্ট আছে। ঠিক আছে? যে অর্থাৎ এখানকার যে ক্যানোপি কভারটা সেই ক্যানোপি কভারটা আরো ভালো। এখন আমি তো এখানে এটাকে ৫ টা করে ভাগে ক্লাসিফাই করছি। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা ৫ টা করে ভাগে ক্লাসিফাই না করে আমরা চাইলে এটাকে ৬ টাও ক্লাসিফাই করতে পারি, ৭ টাও ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে? এটা আসলে আমাদের ইচ্ছার উপরে। এখন আমাদের যে ইভিআই যেটা আছে, ইভিআই এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। ঠিক আছে? তো এখন এখানে দেখো ইউজুয়ালি কত লিখেছে 0.2 থেকে 0.8 মানে ইভিআই এর ভ্যালু -1 থেকে +1 এই রেঞ্জটাকে এক্সিড করতে পারবে না। কিন্তু আমরা যখন ক্যালকুলেট করে বের করব তখন দেখব মেক্সিমাম টাইমে ভ্যালুগুলো আমাদেরকে এই রেঞ্জের ভিতরে ভ্যারি করে। ঠিক আছে? তো এদের ক্ষেত্রেও আমরা ওই একই রকম ভাবে করতে পারি যে কি ওই যে দেখো আমি কিন্তু ইভিএন এ যখন কথা বলছিলাম তখন কিন্তু আমি একটা শেডের কথা বলছিলাম যে আমার যদি খুব বেশি ডেন্স পরিমাণে ফরেস্ট থাকে তো তখন দেখা যাচ্ছে হয়তো বা একটা ফরেস্টের স্টেমটা অনেক উঁচুতে বা পাশেরটা হয়তো একটু নিচুতে। তো তখন দেখা যাচ্ছে ওই যতটুকু অংশ উঁচুতে আছে ওইটার কারণে নিচু অংশে বেশ পরিমাণে একটা শেড আসছে। তো শেডের কারণে আমাদের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হতে পারে। তো এটাই আমরা বলতেছি যে এর ক্ষেত্রে যদি 0 থেকে ছোট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে পানিও থাকতে পারে, শ্যাডোও থাকতে পারে। ঠিক আছে? আবার 0.2 থেকে 0.5 এ থাকলে আমরা এটাকে বলছি বেয়ার সয়েল বা হচ্ছে স্পার্স ভেজিটেশন। এবার যদি হচ্ছে আমাদের 0.5 এর থেকে বেশি থাকে তখন এটাকে আমরা কি বলছি ডেন্স ফরেস্ট ক্যানোপি ওই আগের মতোই আরকি। ঠিক আছে? স্যাভির ক্ষেত্রেও এরকম রেঞ্জগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো। বাদবাকি যতগুলো ইনডেক্স আছে সবগুলো ইনডেক্সের ক্ষেত্রে এরকম রেঞ্জ দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারবা। হ্যাঁ? ইন্টারপ্রিটেশনটা ওই একই রকম ভাবেই আরকি। আমি তোমাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দিব। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা হচ্ছে QGIS ইউজ করে আমরা দেখব যে এই ভেজিটেশন ইনডেক্স গুলো কিরকম করে ক্যালকুলেট করতে হয়। তো আমি আসলে ক্লাসটা আজকে খুব বেশি লং করব না। হ্যাঁ? আমরা কি করব এই QGIS যে রিয়েল লাইফ প্র্যাকটিক্যালটা, এই রিয়েল লাইফ প্র্যাকটিক্যালটা আমরা কি করব নেক্সট ক্লাসে দেখব। যে কিরকম করে আমরা এখান থেকে এক্সপ্রেশন গুলো দিয়ে কাজ করতে পারি। তো এখন দেখো এখানে এক্সপ্রেশন অফ ইন্ডিসেস ইন QGIS বলতে কি? আমরা যখন QGIS এ বেশ কিছু স্টেপ যাওয়ার পরে আমাদের একটা রাস্টার ক্যালকুলেশন বলে একটা টপিক থাকবে। তো সেই রাস্টার ক্যালকুলেশন যখন আমরা করতে যাব সেখানে আমাদেরকে ফর্মুলা ইনপুট করতে হয়। ঠিক আছে? অর্থাৎ আমি যে একটা ক্যালকুলেশন করব সেই ফর্মুলা যখন ইনপুট করতে যাব তো তখন আমাদেরকে এরকম করে এক্সপ্রেশন লিখতে হয় ওখানে। তো দেখো এখানে এই যে NIR মাইনাস রেড ডিভাইড বাই NIR প্লাস রেড অর্থাৎ ওই ফর্মুলাগুলোকেই আমরা কিরকম করে এক্সপ্রেশন লিখতে পারি সেটা লিখে আছে। আচ্ছা এখন দেখো এই স্যাভির ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে 0.5 একটা একটা। এখানে মেইনলি কি ছিল? এই প্লাস ছিল এখানে ছিল শুধু এল এবং এই 1.5 এর এখানে ছিল 1 প্লাস এল। ঠিক আছে? তো আমরা একটু আগে এল দেখে আসছি সয়েল কারেকশন ফ্যাক্টর যেটা। তো সেটা বলছিলাম যে যদি আমাদেরকে কিছু বলে দেওয়া না থাকে বা আমরা যদি সিচুয়েশনটা না জানি, নরমাল ক্ষেত্রে আমরা এল এর যে ভ্যালুটা সেটাকে আমরা 0.5 হিসেবে ক্যালকুলেট করি। তাহলে এইজন্য আমরা কি করছি যে এল এর ভ্যালু এখানে 0.5 ধরছি এবং 1 প্লাস এল মানে 1.0.5 1 প্লাস 0.5 টোটালে হচ্ছে 1.5 যেটা আমরা এখানে ইউজ করছি আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন দ্য লাস্ট থিং সেটা হচ্ছে আমরা কালকে যে কাজটা করব। সেটা হচ্ছে দেখো আমরা যখন QGIS এ আমরা ভেজিটেশন ইনডেক্স গুলো বের করার চেষ্টা করব। তো তখন আমরা আসলে কি করব? তো কালকে আমাদের ক্লাসের শুরুতেই আমরা যেটা দেখব এই যে স্যাটেলাইট যে ইমেজগুলোর কথা সাকিব বলতেছে, আমি বলতেছি। তো আসলে এই স্যাটেলাইট ইমেজগুলো আমি পাবো কোথায় থেকে? ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি একটা ফাইল শেয়ার করছি ২ টা ফাইল। একটা হচ্ছে আমাদের যে CU আছে চিটাগং ইউনিভার্সিটি এর শেপ ফাইলটা এবং সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ১ মাসের পসিবলি এই বছর গত বছরের আ কোনো একটা ১ মাসের স্যাটেলাইটের ডাটা আছে আরকি। ঠিক আছে? তো ওই স্যাটেলাইট ডাটাকে আমরা কি করি ১ম এ QGIS এ ইম্পোর্ট করব। এবং ওই স্যাটেলাইট ডাটাটা তোমাদেরকে দিয়ে রাখছি ওটা তোমরা ডাউনলোড করে রাখবা। এবং কালকে আমি এটা দেখাবো যে কিরকম করে ডাউনলোড করতে হয়। এটাও আমরা কালকে দেখাবো। আচ্ছা, এরপর একটা বিষয় আছে সেটাকে আমরা বলছি প্রি প্রসেসিং করা। তো প্রি প্রসেসিং কি জিনিস? ধরো যখন স্যাটেলাইট কোনো একটা ছবি তুলতেছে, ঠিক আছে? তো এই স্যাটেলাইটটা ছবি তোলার সময় এমন না যে ওখানে সবসময় যে সে ক্লিয়ার স্কাই পাবে। যে স্যাটেলাইটটা যখন ছবি তুলতে যাচ্ছে বা আলোটা যখন রিফ্লেক্ট করে ওর কাছে যাচ্ছে, তখন এর ভিতরে মাঝে, মাঝে দেখা যায় কিছু ক্লাউড চলে আসে বা মেঘ চলে আসে। তো যার কারণে ওর যে এই রিফ্লেকশনটা বা ওর যে ছবি তোলার ক্যাপাবিলিটিস টা এটা অনেকটা লুজ হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এই প্রি প্রসেসিং এর ক্ষেত্রে কি করি? যদি এরকম কখনো ক্লাউড যেটা ঝামেলা করতেছে এটাকে আমরা যদি মাস্কিং করার প্রয়োজন পড়ে, অর্থাৎ এইটাকে মিনিমাইজ করার প্রয়োজন পড়ে, তো আমরা এটাকে মিনিমাইজ করি। এবং আমরা কি করব? ধরো আমরা কোন একটা স্টাডি এরিয়া নিয়ে কাজ করব। ঠিক আছে? তোমাদের এইখানে একটা টাস্ক থাকবে। সেটা আমি এখন বলে দিচ্ছি একবার, লাস্টেও একবার বলব। সেটা তোমাদেরকে সাকিব গতদিন যে স্টাডি এরিয়া ম্যাপ প্রিপারেশন করা শিখাইছে। তো তোমাদের প্রত্যেকের জন্য কাজ হচ্ছে বাংলাদেশে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি যে ম্যাপগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সে ফাইল। তো ওইখান থেকে তোমাদের নিজের জেলার একটা থাকবে। ঠিক আছে?
অর্থাৎ ADM2 যেটা। তো ওখান থেকে তোমার নিজ জেলার জন্য তুমি কি করবা, শুধুমাত্র নিজ জেলার যে শেপ ফাইলটা, সেই শেপ ফাইলটা তুমি রেডি করে রাখবা। ঠিক আছে? সেই শেপ ফাইলটা রেডি করে রাখলে আমরা কি করব, তোমার নিজ জেলার যে শেপ ফাইল, তুমি সেই নিজ জেলার শেপ ফাইল দিয়েই তুমি ভেজিটেশন যে ইনডেক্স গুলো আছে এগুলো ক্যালকুলেট করবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি, স্টাডি এরিয়াটায় ক্লিক করব। অর্থাৎ আমার কাছে যে স্যাটেলাইট ইমেজটা থাকবে, তোমরা দেখতে পারবা স্যাটেলাইট ইমেজটা আসলে এমন না যে আমরা একটা নির্দিষ্ট পোর্শনের জন্য ডাউনলোড করতেছি, যে ধরো শুধুমাত্র চট্টগ্রাম ভার্সিটি কভার করবে বা শুধুমাত্র চট্টগ্রামের যে বিভাগ আছে এতটুকু কভার করবে, এমন না। ও আসলে ধরো একটা স্কোয়ার শেপ বা আমি ওকে যে পলিগন অনুযায়ী আঁকাই দিব, সেই অনুযায়ী সে আমাকে একটা ইমেজ দিবে। তো সেটা হইতে পারে পুরো বাংলাদেশের জন্য, বা দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, ভুটান এদেরও কিছু অংশ কভার করতেছে, বা ধরো আমি কি করছি শুধুমাত্র বাংলাদেশের জন্য নিচ্ছি। তো তখন দেখা যাবে হয়তো আমি শুধু চিটাগাংয়ের জন্য চাচ্ছি, তো চিটাগাংয়ের জন্য আমি শুধু পাবো না, দেখা যাবে বান্দরবন চলে আসছে, কক্সবাজার চলে আসছে। ঠিক আছে? তো আমরা এই জায়গাগুলো থেকে বা এই ইমেজগুলো থেকে আমরা প্রথমে যেটা করব, সেটা আমাদের যে স্টাডি এরিয়াটা আছে সেই স্টাডি এরিয়াটাকে আমরা আলাদা করে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এবার এটাকে রাখলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করি। ঠিক আছে? তো ভার্চুয়াল ইমেজটা কেমন, এই যে দেখো তোমাদেরকে আমি বারবার করে কিছু ব্যান্ডের কথা বলতেছি, যে 1 থেকে 12টা ব্যান্ড আমি এখানে ইউজ করতেছি। তো আমি যে ইমেজটা ডাউনলোড করব, সেই ইমেজে কিন্তু আমার একটা ইমেজ থাকবে না। ঠিক আছে? আমার কাছে যে 12টা আমার যে কি বলে লাইট আছে বা কালার আছে, এগুলোর জন্য আমার কাছে 12টা ইমেজ থাকবে। যে ব্লু ব্যান্ডের জন্য একটা, গ্রিন ব্যান্ডের জন্য একটা, রেড ব্যান্ডের জন্য একটা, এনআইআর এর জন্য একটা, এসডব্লিউআই এর জন্য একটা। তো এতগুলো ব্যান্ড আসলে আমার দরকার নাই। ঠিক আছে? এখন আমি যেহেতু স্টাডি এরিয়া যখন ক্লিক করব, তো তখন দেখা যাবে স্টাডি এরিয়া ক্লিক করতে গেলে আমার সবগুলো ব্যান্ড থেকে সিঙ্গেল 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 করে একটা একটা করে হচ্ছে, সেখান থেকে একটা একটা করে আমার স্টাডি এরিয়াটায় ক্লিক করতে হচ্ছে। যখন ভার্চুয়াল লেয়ার তৈরি করি তখন বেশ কিছু সুবিধা আছে, বা যতগুলো ব্যান্ড আছে সবগুলো ব্যান্ড মিলেমিশে জাস্ট একটা ব্যান্ডে কনভার্ট হবে। ঠিক আছে? তো করি আমরা, একটা বলে ট্রু কালার কম্পোজিট, একটা বলে ফলস কালার কম্পোজিট। এটা আমরা কালকে দেখবো এটা আসলে কি জিনিস। ঠিক আছে? তো আমরা যখন আমরা একটা স্টাডি এর জন্য একসাথে আমরা যে 12টা ইমেজ আছে, সেই 12টা ইমেজের জন্য আমি কি পাচ্ছি, ছবি পাচ্ছি। এখন আমি কি করব, রাস্টার ক্যালকুলেটর একটা আছে, সেই রাস্টার ক্যালকুলেটরে যাব। অপশন মানে আমার ধাপ 3। যখন আমি রাস্টার ক্যালকুলেটরে যাব, রাস্টার ক্যালকুলেটরে যাওয়ার পরে এই যে আমরা এখানে যে কিছু এক্সপ্রেশন দেখলাম, ঠিক আছে, প্রত্যেকটা ইনডেক্সের জন্য এই এক্সপ্রেশন গুলোকে আমরা ওখানে এন্টার করব। এন্টার করার পরে আমরা ওখানে যখন ক্যালকুলেশন দিব, যেমন এই যে এখানে ফর্মুলা লিখে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা যখন এন্টার করব, এন্টার করার পরে ওইখান থেকে ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আমাকে একটা ইমেজ দিবে। ঠিক আছে? আমরা দেখতে পারবো একদম ভিজুয়ালি যে আচ্ছা ঠিক আছে, তার মানে এটা কি হয়েছে, একটা ইনডেক্স তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের ভেজিটেশন ইনডেক্স ম্যাপ। এখন যেটা করব, ওই যে ভেজিটেশন ইনডেক্স ম্যাপটা পাইছি, সেখানে আমরা দেখবো একটা রেঞ্জ থাকবে, ওই যে বললাম -1 থেকে +1, হ্যাঁ, বা -0.2 থেকে +0.8। তো এই পর্যন্ত আমার কাছে একটা রেঞ্জ থাকবে। তো এরপর আমাদের কাজ কি হবে, ওই যে রেঞ্জ গুলো আছে সেই রেঞ্জ গুলোকে আমরা বিভিন্ন ক্লাসিফাই করে ফেলবো। হ্যাঁ, এখন আমরা যখন এই কাজগুলো করি তখন দেখা যায় যে নন ক্লাসিফাইড একটা থাকে এবং ক্লাসিফাইড একটা থাকে। তো নন ক্লাসিফাইড যেটা, এটা আসলে ধরো খুব বেশি ওয়েলি অ্যাকসেপ্টেড না, কারণ এটা জাস্ট নরমাল একটা সিকোয়েলই আসবে, ওরা যেমন করে দিবে ঠিক তেমনই। তো আমরা কি করব, এটাকে আমাদের মতো করে ক্লাসিফাই করব, এবং ক্লাসিফাই করার পরে আমরা ওই যে যে আমরা ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলো বা রেঞ্জগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করব, ওখানে ভাগ করব যে পানি কোনটা। ঠিক আছে? এরপর আমাদের জন্য ডেন্স ভেজিটেশন কোনটা, স্পার্স ভেজিটেশন কোনটা, বা মডারেট ভেজিটেশন কোনটা, বেয়ার সয়েল কোথায় আছে। তো এগুলো যখন আমাদের ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্টাইলিং করি। স্টাইলিং বলতে সাকিব তোমাদেরকে সিম্বলজির কিছু কাজ দেখাইছিল, যে আমরা কিরকম করে কালার চেঞ্জ করতে পারি, কিভাবে করে নাম চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমরা কালার প্যালেট কি করতে পারি, কালার র‍্যাম্প কি নিতে পারি। ঠিক আছে? তো এগুলোতে যখন আমি চেঞ্জ করে ফেলতে পারবো, তখন আমাকে এখানে একটা অটোমেটিক একটা ভিজুয়ালাইজ রেজাল্ট দেখাবে, যে দেখা যাচ্ছে কিরকম। আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখো আমি তোমাদের জন্য, এটা হচ্ছে আহ, আমাদের সিইউ যেটা আছে, আমাদের সিইউর জন্য বেশ কিছু ভেজিটেশন ইন্ডেক্স তৈরি করে। দেখো আমি যখন এনডিভিআই করছি, তো এনডিভিআই কিন্তু দেখো এই যে পুরো অংশটা নীল নিয়ে আছে। ঠিক আছে? তো আমাকে এখানে দেখাচ্ছে নীল যেটা আছে, নীলটা কি, এটা ওয়াটার বোঝাচ্ছে। এরপরে দেখো যে বেয়ার ল্যান্ড, আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বলে আসতেছি, দেখো এই পোর্শনগুলো আমি কি দেখে বলতে পারছি যে এই জায়গাগুলোতে বেয়ার ল্যান্ড আছে। হ্যাঁ, এবার দেখো স্পার্স ভেজিটেশন মানে কি, যে এই লাইট সবুজ যে পোর্শনটা, এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে আসলে কি আছে, স্পার্স ভেজিটেশন গুলো আছে। এবং এর চেয়ে যখন একটু ডার্ক হয়েছে যে এই জায়গাগুলোতে, ঠিক আছে, তো এই জায়গাগুলোতে দেখো, এগুলোতে দেখে বোঝা যাচ্ছে মডারেটলি ভেজিটেশন আছে, এবং যেগুলো মোটামুটি ব্ল্যাকের মতো দেখা যাচ্ছে, তো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে তো ডেন্স ভেজিটেশন আছে। ঠিক আছে? তো এরকম করে আমাদের যতগুলো আছে সেগুলো আমরা কিন্তু সবগুলোর ক্ষেত্রে করার চেষ্টা করছি। এবং তোমাদেরও কিন্তু দেখো প্রত্যেকটা ম্যাপ দেখতে আলাদা আলাদা রকম। তো তুমি যখন প্রত্যেকটা ম্যাপ দেখবে, তখন তুমি কিন্তু প্রত্যেকটা ম্যাপ দেখে বলতে পারবে আচ্ছা ঠিক আছে এটা থেকে এরকম। তো এটাকে আমরা মেইনলি বলছি ভিজুয়ালাইজ করা। ঠিক আছে? যেমন ধরো এই যে
এনবিআর যেটা, ঠিক আছে? বার্ন সেভিরিটি আমরা যেটা বলি। তো এটার ক্ষেত্রে একটু যদি আমি দেখি, দেখো এই যে এই কিছু জায়গাতে কিন্তু রেড দেখাচ্ছে। মানে অনেক বেশি না, বাট তুমি যদি খুব কাছে থেকে দেখো, দেখো যে এই যে এরকম কিছু জায়গাগুলোতে রেড দেখাচ্ছে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে এই যে মডারেট বার্ন কিন্তু, বা যে বেগুনি কালার যেগুলো, এগুলো কিন্তু অনেক জায়গায় দেখাচ্ছে। তো আল্টিমেটলি বিষয় কি, আমাদের চট্টগ্রাম ভার্সিটির এই যে এই পোরশনগুলো আছে, হ্যাঁ? তো এই পোরশনগুলোতে কিন্তু বেশ ভালো কিছু পাহাড় আছে, হ্যাঁ? এবং দেখা যায় হয়তোবা অনেকে আছে জুম চাষ বা এরকম কারণে ওইদিকে কিন্তু ওই পাহাড়টায় কিছু পরিমাণে বার্ন করে ফেলে। তো এই জিনিসগুলো আমার এইখানে কিন্তু এসে ধরা পড়বে, ঠিক আছে? তো আমরা এগুলো একদম প্র্যাকটিক্যাল করে দেখবো কেমন করে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এরকম করে এই যে এইভাবে করে যখন আমরা একটা প্লেসের জন্য সবগুলো বের করে ফেলবো, তো আমরা কি করতে পারবো, এবার ভিজুয়ালাইজ করতে পারবো, দেখে বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। আসলে ভিজুয়ালাইজটাকে আমরা আরেকটু ভালোভাবে কিরকম করে করতে পারি, দেখো আমার এই যে এখানকার যে এনডিভিএটা করা আছে, এই এনডিভিএটা করছি আমি 2025 সালের জন্য, ঠিক আছে? তো এই যে 2025 সালের যে এনডিভিএটা করা আছে, এখন আমি কি করলাম, ঠিক এই প্লেসের জন্য, অর্থাৎ আমার সিমিউ যেটা আছে, সিমিউর জন্য আমি কি করলাম, 2010 সালের একটা এনডিভিআই করলাম। এরপর আমি 2015 সালের একটা এনডিভিআই করলাম। আমি 2020 সালের একটা এনডিভিআই করলাম। আমি 2025 সালের একটা এনডিভিআই করলাম। এরপরে আমার কাছে 4 বছরের জন্য কিন্তু এনডিভিআই সিকুয়েল ম্যাপ থাকবে, যে প্রত্যেক 5 বছর পর পর আমার কাছে একটা এনডিভিআই ম্যাপ আছে। এখন এই এনডিভিআই বা আমরা যতগুলো ক্যালকুলেশন করছি, যতগুলো ইন্ডেক্স, সবগুলো ক্যালকুলেশন করার পরে আমাদের একটা এরিয়া ক্যালকুলেশন বলে কথা আছে, ঠিক আছে? তো সেই এরিয়া ক্যালকুলেশন করে আমরা দেখতে পারবো যে এইখানে যে ওয়াটার যেটা আছে, সেই ওয়াটার কতটুকু এরিয়া জুড়ে আছে, বেয়ার ল্যান্ড কতটুকু এরিয়া জুড়ে আছে, স্পার্স ভেজিটেশন কতগুলো এরিয়া জুড়ে আছে, মডারেট ভেজিটেশন কতটুকু এরিয়া জুড়ে আছে। তো আমরা কি করব, এই যে বললাম 2010, 2015, 2020, 2025 আমার কাছে কি আছে, 4 বছরের জন্য এনডিভিএ আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমি যেটা করছি, প্রত্যেকটা জিনিসের জন্য আমি এরিয়া বের করছি। তো তখন আমরা দেখবো যে হয়তো বা ওয়াটার 2010 সালে যা ছিল, হ্যাঁ, 2015 সালে আরেকটু কমছে, 2020 সালে আরেকটু কমছে, 2025 সালে হয়তো আরো কমছে। বা আমাদের যে ডেন্স ভেজিটেশন, সে 2010 সালে হয়তো আরো বেশি ছিল, 2015 সালে আরো কমছে, 2020 সালে আরো কমছে, 2025 সালে আরো কমছে। এগুলো একদম আমরা পুরো ক্যালকুলেটিভ যে ভ্যালুটা, নিউমেরিক্যাল যে ভ্যালু, সেটা দেখতে পারবো যে এত এরিয়া, এত হেক্টর, এত স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? তো আমরা তখন এগুলো দিয়ে কথাবার্তা বলতে পারবো যে কি হচ্ছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট, এটা হয়তো ধীরে ধীরে ডিগ্রেড হচ্ছে। আগে একরকম ছিল, এখন একরকম। আগে ডেজ অনেক ভেজিটেশন ছিল, এখন ডেজ ভেজিটেশন কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে বেয়ার ল্যান্ডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে আমরা কোনো একটা ম্যাপ থেকে আমরা কিছু কথা বলতে পারছি, একটা স্টোরি টেলিং করতে পারছি, তো এগুলোকে আমরা আসলে ভিজুয়ালাইজ বলতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা এই যে ক্যালকুলেটিং এরিয়া যেটা বললাম, এবং ফাইনালি যেটা আছে এক্সপোর্ট রেজাল্ট। তো এক্সপোর্ট রেজাল্টে কি হবে, এক্সপোর্ট রেজাল্ট ওই সাকিব তোমাদেরকে প্রিন্ট লেআউটে যে একটা ম্যাপ প্রিপারেশন করে দেখছিল, তো সেই প্রিন্ট লেআউটে যে আমরা কি করবো, যে এরকম করে ম্যাপ প্রিপেয়ার করবো, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে কালকে করার চেষ্টা করবো এই সেম জিনিসটা। তো এটা আমি চিটাং ইউনিভার্সিটির জন্য করছি। তো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেককে দিয়ে, যেটা করা হবে, নিজের যে এরিয়াটা আছে, অর্থাৎ তোমার যে জেলাতে বাসা, তো সেই জেলার জন্য তুমি কি করবে, 2010 সালের, 2015 সালের, 2020 সালের এবং 2025 সালের 4 বছরের জন্য এরকম ইন্ডেক্স গুলো বের করবা। ইন্ডেক্স গুলো বের করে তুমি ওখান থেকে এরিয়া ক্যালকুলেট করবা, এবং এরিয়া ক্যালকুলেট করে দেখবা যে আসলে তোমার এরিয়াতে কি অবস্থা, তোমার এরিয়াতে আগে ভেজিটেশন কেমন ছিল, এখন কেমন হয়েছে, ঠিক আছে? তো আমরা এগুলো ধীরে ধীরে করার চেষ্টা করবো। তবে তার আগে তোমাদের সবার জন্য যে টাস্কের কথা বলছি, আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সাকিব তোমাদেরকে যেভাবে স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করে শিখিয়েছে, সেটাকে ইউজ করে তোমরা তোমাদের যে হচ্ছে ডিস্ট্রিক্টটা আছে, সেই ডিস্ট্রিক্টের জন্য তোমাদের যে শেপ ফাইলটা, সেই শেপ ফাইলটা রেডি করে রাখবে। শুধুমাত্র ডিস্ট্রিক্টের, ঠিক আছে? ডিস্ট্রিক্টের ভিতরে আসলে উপজেলা বা হচ্ছে তোমার ধরো হাবিজাবি, এগুলো কোনো দরকার নেই, উপজেলা ইউনিয়ন কোনো দরকার নেই। শুধুমাত্র ডিস্ট্রিক্ট যে পোর্শনটা, সেই ডিস্ট্রিক্টের জন্য তোমরা এই তোমাদের শেপ ফাইলটা রেডি করে রাখবা। এটাকে আমরা ইউজ করে কালকে সর্বপ্রথম আমরা দেখবো কিরকম করে স্যাটেলাইট ডাটা আমরা ডাউনলোড করতে পারি, এবং সেখান থেকে আমরা ভেজিটেশন ইন্ডেক্সগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমার কথা ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? ওকে, কারো যদি কোয়েশ্চেন থাকতে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা চাইলে এখানেও জিজ্ঞাসা করতে পারো, বা তোমরা যদি চাও গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো, বা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, তাহলে কি কারো কোনো কোয়েশ্চেন নেই? ওকে, ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না